সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে আজ 26শে এপ্রিল। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা বিশ্বব্যাপী দেখছি যে খুব দ্রুত জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং এই জলবায়ুর পরিবর্তন বিরূপভাবে আমাদের উপরে ইফেক্ট করছে। এরই একটা বড় সমস্যা যেটা এখনই আমাদের মাথার উপরে ঘুরছে, সেটা হচ্ছে তীব্র তাপদাহ। বিশ্বে এই দ্রুত জলবায়ু বিপর্যয়ে যে দুর্যোগটি, এই তাপদাহ, সেটি কিন্তু সারা বিশ্ব জুড়েই চলছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো ছোট এবং নিম্ন মধ্যবিত্ত দেশগুলো। সেই সাথে সাথে সৃষ্টি হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুনবো আমাদের অতিথি এবং আমাদের যে তরুণ প্রজন্ম আমাদের সাথে আছে তাদের আলোচনা। আজকে আজকে এই আয়োজনে যুক্ত আছি। এই সেশনের সঞ্চালক হিসেবে আমি সানজিদা আক্তার, কমিউনিকেশন অফিসার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। সকলকে এই আয়োজনটি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন কিছু তরুণ প্রজন্ম, যারা শেয়ার করবে তাদের মতামত, তাদের কিছু চিন্তা। প্রথমে আমি যদি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসমাইল শেখ, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। এছাড়াও যুক্ত হয়েছেন জুবায়ের হোসেন, শিক্ষার্থী, ইসলামী ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন এশা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থী মাশরাফি সুলতানা শিমু। সেই সাথে আমাদের সাথে আজকে আমরা একজন বিশেষ অতিথিকে আমাদের সাথে পেয়েছি। অতিথি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ওয়াসিফুল আলম, পিএইচডি, বিভাগীয় প্রধান, পাবলিক হেলথ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এবং এই পুরো আয়োজনটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি। আমি আজকের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের পেজ থেকে। সকলকে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাতে চাই আজকে এই আয়োজনটিকে আমাদের সাথে যৌথভাবে আয়োজন করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তাদের এই উদ্যোগের জন্য, আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানের শুরুতেই। আমরা যে আয়োজনটি আজকে করছি মূলত আমাদের বেশ অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে। আমাদের আজকের যে আয়োজন, তাপদাহ ও জনস্বাস্থ্য সচেতনতা, সুরক্ষা ও প্রতিরোধ, প্রত্যেকটা বিষয় আমাদের প্রাণ প্রকৃতির সাথে যুক্ত, আমাদের স্বাস্থ্যের সাথে যুক্ত। স্বাস্থ্য একটি ব্যাপক বিষয়। সেই স্বাস্থ্যটাকে ভালো রাখতে গেলে আমার ভালো রাখতে হবে আমার প্রকৃতিকে, প্রকৃতির সাথে সাথে মিশে থাকা প্রত্যেকটি প্রাণকে। বাংলাদেশের শহরাঞ্চল এবং গ্রাম অঞ্চল দুইটা এলাকাতেই বর্তমানে তাপদাহ বেশ দৃশ্যমান। তবে মজার বিষয়, আজকে আমরা আমাদের সাথে তিনটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদেরকে পেয়েছি, যারা আলোচনা করবেন তাদের শহরকে নিয়ে। বিভাগীয় শহরের যে তাপদাহ, বর্তমানে যে সমস্যাগুলো, স্বাস্থ্য ঝুঁকিগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে এই তাপদাহ হওয়ার যে সব মূল যে উদ্দেশ্যগুলো, সে উদ্দেশ্যগুলো প্রথমেই যদি আমরা আসি, যে আমরা আসলে হঠাৎ করেই কিন্তু এই ধরনের হিট বা এই ধরনের গরমের আমরা সম্মুখীন হই। আমাদের পেছনের দিকে যদি দেখি, গত 10 বছরে এত তাপদাহ বা এত গরম ছিল না। ধীরে ধীরে কিন্তু এটি কমতে শুরু করেছে এবং সামনে হয়তো আরো কমে যাবে। আমাদের যে 6 ঋতু আমরা আগে বলতাম, সেটি এখন প্রায় বিলীনের পথে। আমরা এখন আর 6 ঋতু সেভাবে দেখতে পাই না। তো এর একটা বড় কারণ কিন্তু নগর পরিকল্পনা।
এই নগর পরিকল্পনা নিয়ে আসলে কি ধরনের হতে পারতো, বা নগরটা আসলে আমরা কেমন দেখতে চাই, কেমন বসবাসযোগ্য হওয়া উচিত, এটা আসলে আমাদের একটি বড় ফ্যাক্ট। এই বিষয়টা নিয়ে তার মতামত এবং আলোচনা করার জন্য আমি ডেকে নিচ্ছি মাশরাফি সুলতানা শিমু, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর শিক্ষার্থী। শিমু, হুম, ধন্যবাদ সঞ্জিত আপু, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হুম, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আহ তাপদাহ এবং জনস্বাস্থ্য সচেতনতা, সুরক্ষা ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ডাব্লিউবিবি ট্রাস্টের সম্মানিত পরিচালক গাউস পিয়ারি ম্যাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ ওয়াসিফুল আলম স্যারকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। জাতিসংঘের আইপিসিসি রিপোর্ট অনুযায়ী গত এক দশকে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 1.45 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা আরো বেড়ে 0.50 থেকে 1.70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বর্তমান বিশ্বে তাপদাহ বা হিটওয়েভের একটি ভয়াবহ পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। আমাদের দেশ বাংলাদেশও এর বাহিরে নয়। প্রতি বছর গ্রীষ্মকালে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা মানুষের স্বাস্থ্য, কৃষি এবং অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলছে। এ তাপদাহের নানান ধরনের পরিবেশগত মানব সৃষ্টি কারণ রয়েছে। আমি আলোচনা করতে চাচ্ছি অপরিকল্পিত নগরায়নের মতো অন্যতম কারণ নিয়ে। প্রথমে আসুন একটু বোঝার চেষ্টা করি, অপরিকল্পিত নগরায়ন বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। অপরিকল্পিত নগরায়ন বলতে আমরা বুঝি এমন শহর গড়ে ওঠা যেখানে সঠিক পরিকল্পনা, পরিবেশগত ভারসাম্য এবং টেকসই উন্নয়নের অভাব রয়েছে। এর ফলে নানান সমস্যা দেখা যাচ্ছে। প্রথমত, শহরে গাছপালা এবং খোলা জায়গার অভাব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগের গবেষণা অনুসারে ঢাকা মহানগরে 40% সবুজ এলাকা থাকার প্রয়োজন, অথচ আছে মাত্র 8.5%-এরও কম। এসব কারণে গ্রীষ্মকালে চারপাশে সবুজ এলাকার তুলনায় ঢাকার অধিবাসীদের গরমের অনুভূতি এবং কষ্ট বেশি হচ্ছে, যেটা তুলনামূলকভাবে বাংলাদেশের অন্যান্য শহরগুলোতে কম দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, কনক্রিটের অতিরিক্ত ব্যবহার, যা সূর্যের তাপ শোষণ করে এবং দীর্ঘ সময় তা ধরে রাখে। ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির তথ্য অনুযায়ী সূর্যের তাপে ইট, বালু, কনক্রিটের উন্মুক্ত পৃষ্ঠতল যেমন রাস্তা, ফুটপাত, বাড়ির ছাদ ইত্যাদি চারপাশের বাতাসের তাপমাত্রার তুলনায় 27 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস বেশি উত্তপ্ত হতে পারে। অন্যদিকে গ্রামীণ ছায়া ঢাকা আর্দ্র অঞ্চলের ভূপৃষ্ঠের তাপমাত্রা সূর্যের তাপের মধ্যেও বাতাসের তাপমাত্রার কাছাকাছি থাকে। এ কারণে গ্রামীণ এলাকার তুলনায় শহরের কনক্রিটে ঢাকা গাছপালাহীন এলাকার তাপমাত্রা দিনের বেলায় 10 থেকে 15 ডিগ্রি এবং রাতের বেলায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। সেই সঙ্গে ভবনের নকশায় আমাদের অনেক ধরনের ভেজাল দেখা যাচ্ছে। আমরা নগর পরিকল্পনা ঠিকভাবে করছি না। যেমন আমাদের ভবনের নকশায় পরিবেশ এবং জলবায়ুর ধারণার অনুপস্থিত রয়েছে। কাঁচ নির্মিত ভবন এবং এসি নির্ভর ভবনের নকশা তৈরি, সবুজ এলাকা নষ্ট করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ অন্যতম কারণ। এছাড়াও তৃতীয়ত, যদি আমরা দেখি যানবাহন এবং শিল্প কারখানা থেকে নির্গত তাপ এবং দূষণ, এটা অন্যতম একটা কারণ অপরিকল্পিত নগর পরিকল্পনার ফলাফল। ময়লার ভাগাড়, ইটভাটা, যানবাহন এবং শিল্প কারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বায়ু দূষণ নগরের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বায়ু দূষণ সৃষ্টি করছে। বায়ুর অতি ক্ষুদ্র কণার কারণে নগরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। চতুর্থত, জলাশয় ভরাট হয়ে যাওয়া, যা প্রাকৃতিক শীতলতা কমিয়ে দেয়। নগর পরিকল্পনাবিদরা বলেছেন, জনসংখ্যা বিবেচনায় ঢাকায় 12 থেকে 15 শতাংশ এলাকায় জলাশয় থাকা উচিত, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, কিন্তু আমাদের আছে মাত্র 5%। যার ফলে একদিকে যেমন আমাদের পানি নিরাপত্তাহীনতার দিকে আমরা দিন দিন আগাচ্ছি, সেই সাথে সাথে আমাদের পরিবেশের তাপমাত্রাও অনেক পরিমাণে বেড়ে গিয়ে তাপদাহের সৃষ্টি হচ্ছে। এবার আমরা একটু দেখতে চাচ্ছি তাপদাহ মানুষের স্বাস্থ্যের জন্য কি কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাপদাহ হিট স্ট্রোক, পানি শূন্যতা, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। এছাড়াও কর্মক্ষমতা কমে যায় অনেক বেশি। আহ আমরা যেহেতু লো ইনকাম কান্ট্রি, সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুতের খরচ অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। আমরা বিদ্যুৎ ক্রাইসিসে ভুগছি। তারপর পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য কিছু স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া অনেক বেশি জরুরি। প্রথমত, শহরে সবুজায়ন বৃদ্ধি করা, বিশেষ করে গাছ লাগানো, পার্ক তৈরি করা। গাছ শুধু লাগাতেই হবে না, সঠিক স্থান, সময়, আবহাওয়া, মাটির ধরন, আশপাশের পরিবেশ, বসতির প্রেক্ষাপট বিবেচনা করে গাছ নির্বাচন করাটা অত্যন্ত জরুরি।
আবার শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, এর সঠিক পরিচর্যার প্রয়োজন। প্রতিটি এলাকায় গাছ রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়ভাবে দায়িত্বশীল ব্যক্তি বা কমিটি নির্ধারণ করা জরুরি। বিগত দিনগুলোতে অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশনে অনেক বৃক্ষরোপণের জন্য অনেক ধরনের বাজেট হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে, কিন্তু সব গাছ নির্বাচন করা হয়েছে সেগুলো শুধুমাত্র বেশিরভাগই সৌন্দর্য বর্ধনের উপযোগী। দ্বিতীয়ত, পরিবেশ বান্ধব নির্মাণ পদ্ধতি ব্যবহার করা, যেমন গ্রিন বিল্ডিং। এছাড়াও হালকা ওয়াল প্যানেল বা প্যারোসিমেন্ট, থার্মাল ব্লক ইত্যাদি ব্যবহার করা। তৃতীয়ত, জলাশয় সংরক্ষণ করা এবং পুনরুদ্ধার করা। চতুর্থত, গণপরিবহনের উন্নয়ন করে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো। সাইকেলিং বান্ধব আমাদের আমাদের নগরের পরিকল্পনা করা। এছাড়া ফুটপাত যে দখল আছে সে ফুটপাতকে দখল মুক্ত করা, সেখানে হাঁটার ব্যবস্থা করা, আম, এবং নগর পরিকল্পনায় পরিবেশবিদদের অন্তর্ভুক্ত করা। উক্ত বিষয়ের নজর দেওয়ার মাধ্যমে আমরা তাপদাহের ক্ষতি সাময়িক বা দীর্ঘমেয়াদী পরিসরে কমাতে পারবো বলে আশাবাদী। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ডব্লিউবিপি ট্রাস্টকে। অনেক ধন্যবাদ শিমু। আসলে আমাদের যে নগর পরিকল্পনা, সেটা আসলে আপনি যথার্থই বলেছেন যে আমরা অনেক বেশি দৈনন্দিন জীবনটাকে অনেক বেশি দ্রুত গতি করতে করতে আমরা আসলে আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেগুলোকে আসলে আমরা ধ্বংস করে ফেলেছি, এখনো ফেলছি। যেমন শতবর্ষী গাছ কেটে ফেলা, তারপরে হচ্ছে নদী নালা খাল বিল। সবসময় বলা হয় যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের প্রচুর খাল বিল নদ নদী ছিল, যেগুলো জলাশয়গুলো আমরা ভরাট করে আমরা সেগুলোকে ধ্বংস করে ফেলেছি। জলাশয় থেকে যে ঠান্ডা একটা শীতল বাতাস আসতো সেটা এখন আমরা আর পাই না। জলাশয় কিন্তু প্রচুর পরিমাণে তাপ শোষণ করে। জলাশয় না থাকার কারণে সেই তাপটা এখন পৃথিবীতেই থাকছে বা আমাদের গায়েই লাগছে। সেই সাথে আমরা এত পরিমাণে ফসল ফুয়েল ব্যবহার করছি, বা ব্যক্তিগত গাড়ির জন্য ফসল ফুয়েল বা ইন্ডাস্ট্রির জন্য ফসল ফুয়েল, এত পরিমাণে ফসল ফুয়েল ব্যবহার হচ্ছে যেটা আমাদের পরিবেশের ভারসাম্যটাকে আরো ক্ষতিগ্রস্ত করছে। এটা যদি দেখি আমরা ঢাকা শহরের বিষয়, তাহলে আমরা চিন্তা করি যে আসলে চট্টগ্রাম সিটিতে কেমন অবস্থা। চট্টগ্রাম এমন একটা সিটি যেটা অনেকটা উন্নয়নের দিকে উন্নত বা উন্নয়ন হয়েছে। তো সেখানে আসলে কি অবস্থা, সেখানকার মানুষ জনসাধারণ সেখানে কি করছে মানুষ। তো তাদের আসলে যে আম, এখন গবেষকরা বলছে যে এই গরমে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন মজুরের যে মানুষগুলো, যারা প্রতিনিয়ত বাইরে কাজ করে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেক্ষেত্রে একটা ঢাকার চিত্র আমরা পেয়ে গেলাম, কিন্তু চট্টগ্রামের চিত্রটা যদি আমরা একটু শুনতে চাই জুবাইরের কাছ থেকে, আমাদের এই পর্যায়ে আমি ডেকে নেব জুবাইর বিন হোসেন, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চিটাগং থেকে। জুবাইরের কাছে আমি জানতে চাচ্ছি যে চট্টগ্রামের কি অবস্থা, চট্টগ্রামের যে সাধারণ মানুষগুলো। আমি যতদূর জানি আপনি একটা সংগঠনও আছে আপনার, নারীদের নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে নারীদের স্বাস্থ্য ঝুঁকিটা আরো অনেক বেশি। স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে আসলে স্বাস্থ্যটা সবারই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ, এই ধরনের মানুষের স্বাস্থ্য ঝুঁকিটা খুব দ্রুত এবং অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে আসলে আপনার মতামত বা আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে চাচ্ছি জুবাইর। জি, ধন্যবাদ সঙ্গীতা আপু। এবং ধন্যবাদ আজকের এই আয়োজন করার জন্য। এই এত সুন্দর একটা আহ, এই যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পুরো দেশ, পুরো পৃথিবী, এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলছি। আমার আগের স্পিকার উনি নগর পরিকল্পনার দিকটাও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, কিভাবে আমাদের শহরের কাঠামো তাপদাহকে প্রভাবিত করে। আমি আসলে ওই জায়গাটা থেকে একটু এগিয়ে যেতে চাই। আমরা যে এনভায়রনমেন্টে থাকি সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের নিজেদের লাইফ স্টাইলও অনেক বড় একটা ভূমিকা রাখে। আমি জোবাইর চট্টগ্রাম থেকে বলছি। বর্তমানে পড়াশোনা করছি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। আমি পড়াশোনার পাশাপাশি ক্লাইমেট রিলেটেড ইনিশিয়েটিভ নিয়ে কাজ করি। আমাদের একটা প্রতিষ্ঠান আছে উৎস, যেখানে আমরা ব্যানার আপসাইক্লিং নিয়ে কাজ করি, এবং শিল্পগাথা, যেখানে আমরা নারীদের নিয়েও কাজ করি। আহ, আমাদের চট্টগ্রাম থেকেও আমি পার্সোনালি একটা ফিল করি যে শহরের কিছু জায়গায় গরমটা আসলে অনেক বেশি ইন্টেন্স লাগে। বিশেষ করে হচ্ছে যেখানে কংক্রিট বেশি, গাছ কম। আবার কিছু এলাকায় যেখানে একটু খোলা জায়গা বা গাছ আছে, সেখানে তুলনামূলকভাবে একটু কম হলেও সে গরমটা অনুভব হয়। মূলত গ্রাম অঞ্চলগুলোতে গাছপালা থাকার কারণে এই গরমটা কম অনুভব হয়। মানে
একই শহরের মধ্যে আমরা একই একটা জায়গার মধ্যে যে বিভাগ চট্টগ্রাম, এই হিটটার এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। আমরা যদি ধনী এবং আহ গরিবের দিক দিয়ে কথাটা চিন্তা করি, একজন মানুষ হয়তো এসি রুমে আছে, গাড়িতে চলাচল করছে, তার কাছে হিটটা ম্যানেজেবল, হিটটা তেমন আসলে ফিল করতে পারছে না। সে আসলে বাইরে কেমন অনুভব, মানে হিট অনুভব হচ্ছে সেটা আসলে নিচ থেকে যে একদম সরাসরি যে হিটটা অনুভব হয় সেটা আসলে ফিল করতে পারছে না। কিন্তু অন্যজন, রিক্সা চালক, দৈনন্দিন যে শ্রমিক, যারা হচ্ছে দিনে এনে দিনে খায়, যারা হচ্ছে বাইরে কাজ করে, এই যে সরাসরি পরিবেশের সাথে যুক্ত হয়ে কাজ করে, তারা আসলে এই যে তাপটা অনুভব করছে। যেই মানুষটা গত 10 বছর আগে বাইরে কাজ করে একই শ্রম দিয়ে যেই আউটকামটা পেত, এখন তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে সেই একই পরিমাণ শ্রম দিয়ে কিন্তু সেই আউটকামটা তারা পেতে পারছে না। কারণ এই যে তাপমাত্রা বৃদ্ধির কারণে তাদের যে এনার্জি লস হচ্ছে, এটা আরো অনেক গুণ বেশি বেশি বেড়ে গেছে। একই একই শহর, কিন্তু সেম টেম্পারেচার, বাট এক্সপিরিয়েন্সটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এরপরে শহরের কংক্রিট, ট্রাফিক, কম গাছ, তাই গরমটা আসলে অনেক বেশি লাগে। গ্রামের কিছু জায়গায় হচ্ছে ওপেন স্পেস থাকে, এইটার জন্য একটু ডিফারেন্স শহর এবং গ্রাম। আমাদের নিজেদের অভ্যাসের কথাই চিন্তা করি, আমরা অনেক সময় ছোট্ট দূরত্বে গেলেও গাড়ির ব্যবহার করি, যেখানে আমরা হেঁটে গিয়েও সেই জায়গাটা পৌঁছাতে পারি। এই যে ছোট্ট ছোট্ট হ্যাবিট, এগুলো আসলে হিটের যে সিচুয়েশন, এগুলোকে কিন্তু এফেক্ট করে। চট্টগ্রামে কাজ করতে গিয়ে আমরা উৎসর মাধ্যমে এবং হচ্ছে শিল্প কাঁথার মাধ্যমে আরেকটা ইনিশিয়েটিভ হচ্ছে সবুজ বার্তায় আমরা সিট প্ল্যান বানিয়েছিলাম, যেখানে আমরা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইনি, আমরা ক্লাইমেট অ্যাকশনের সাথেও যুক্ত হতে চেয়েছি, যেটা হচ্ছে ইয়ুথ এবং টিনেজ দের মধ্যে একটা ক্লাইমেট অ্যাওয়ারনেস এবং ক্লাইমেট অ্যাকশনের যে ইম্প্যাক্ট, তারা যেন চেষ্টা করে নিজ থেকে উদ্যোগ নেওয়ার জন্য। তারা যেন নিজের যে, মানে আমরা যে কষ্টটা অনুভব করছি, এই অনুভবের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা যেন নিজ থেকে শুরু করে এই কাজগুলো করতে গিয়ে তাদের সাথে যুক্ত হয়ে আমরা অ্যাওয়ারনেস তখনই কাজ করে যখন হচ্ছে আমরা মানুষকে রিলেট করতে পারি, যখন মানুষকে ফিল করাতে পারি যেটা আসলে আমাদের নিজেদের সমস্যা করছে, আমাদের নিজেদের সমস্যা হবে তখন আমরা কাজ করব এমনটা না। আমাদের চারপাশে যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টটা ক্ষতির পাশাপাশি আমাদের ফিউচার জেনারেশনটাকেও ক্ষতির সম্মুখীন করবে। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, তারাও আমাদের এই কাজের কারণে, আমাদের এই ছোট্ট ছোট্ট অভ্যাসের কারণে পরবর্তীতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে। এছাড়া আহ, বাংলাদেশের গ্লোবাল ইমিশন দেখেন, আমাদের 0.6%, শুধুমাত্র 0.6% আমরা কন্ট্রিবিউট করে থাকি, কিন্তু আমাদের যে হিট ওয়েভ, এইটার ইম্প্যাক্টটা অনেক বেশি ফিল করছি আমরা অন্যান্য দেশের তুলনায়। চট্টগ্রামে কিন্তু এই গরমটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে, কেননা এটা হচ্ছে একটা সি এর শহর। আমাদের এখানে বন্দর নগরী বলা হয়, বন্দরের শহর। তো এটা এখন হচ্ছে একটা এনভায়রনমেন্ট না, এটা একটা হিট ইস্যু। তো আমরা কি করতে পারি? আমরা এই যে ছোট্ট ছোট্ট আহ ইনিশিয়েটিভ, যেগুলো হচ্ছে আমরা ছোট্ট দূরত্বে হাঁটা, পানি বেশি খাওয়া এই যে গরমের মধ্যে, তারপর আমরা চেষ্টা করতে পারি আমাদের যে বারান্দা আছে, আমাদের যে ছোট ছোট স্পেস আছে শহরে, আমাদের বাসার আশেপাশে, সেখানে একটা ছোট্ট স্পেসে গাছের অথবা ফুলের টব লাগাতে পারি। ওখান থেকে অন্তত কিছু স্পেসে, ওই স্পেসটার কারণে একটা ঠান্ডা অনুভূতি আমরা নিজেদের জায়গা থেকে এগিয়ে এগিয়ে আসার জন্য, মানে এই যে ছোট্ট ছোট্ট ইনিশিয়েটিভ নেওয়া, এই ইনিশিয়েটিভ গুলো আমরা আমাদের ফিউচার জেনারেশন জন্য অনেক ভালো একটা সুযোগ, কিংবা তাদের জন্য ভালো একটা ফিউচার রেখে দিতে পারি। এবং হচ্ছে অন্যদের সচেতন করাটাও গুরুত্বপূর্ণ। আমরা নিজে যেমন সচেতন হচ্ছি, তেমনি অন্যদেরকে সচেতন করাটা গুরুত্বপূর্ণ। শেষে একটা কথাই বলবো, তাপদাহ এখনো আমাদের ডেইলি লাইফ না, ডেইলি লাইফের একটা পুরোপুরি অংশ হয়ে গেছে। আর এটা সলিউশন আমাদের ডেইলি লাইফের হ্যাবিট থেকেই আসতে হবে। ধন্যবাদ আপু। যথার্থই বলেছেন। একটা সময় আমরাও চিন্তা করতাম যে আহ যানজট এখন আমাদের লাইফেরই একটা অংশ। তো এখন এই ধরনের যে দুর্যোগ, এগুলো কেমন যেন ধীরে ধীরে আমাদের অংশ হয়ে যাচ্ছে, কারণ আমাদেরই আচরণের একটা প্রভাব।
তো আসলে আমাদের আচরণটাকে যদি আমরা চেঞ্জ করতে না পারি, অর্থাৎ আমরা যেভাবে মানে এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলছি আমাদের আচরণের কারণে, আমাদের নিজেদের ভালো থাকার কথা চিন্তা করে আমরা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আরো বেশি ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। আমরা বিভিন্ন ভাবে এই পৃথিবীটাকে ক্ষতিগ্রস্ত করছি। তার মধ্যে একটি হচ্ছে দূষণ। আগের দুজন সুন্দরভাবে বললেন যে আমরা বিভিন্ন ভাবে যে ক্ষতিগুলো করছি সেগুলো এখন আমরা হয়তো বেঁচে আছি, কিন্তু পরবর্তী প্রজন্ম বাঁচবে কি না সেটা একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। তো দূষণ আমাদের এই পরিবেশ নগর পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের হ্যাবিটের সাথে আমরা এটাকে নিয়ে ফেলেছি। প্লাস্টিক, পলিথিন, মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, বিভিন্ন কিছু আমাদেরকে ঘিরে আছে, যেটার উৎস হয়তো আমরাই, এটা শেষ হয়তো আমরাই করতে পারি। এই জায়গা থেকে আমি আলোচনার জন্য ডেকে নিয়েছি এসা সানজিদা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। ধন্যবাদ শান্তির আপু। আজকের এই আলোচনা তাপদাহ ও জনস্বাস্থ্য সচেতনতা সুরক্ষা ও প্রতিরোধ আলোচনায় ডক্টর মোহাম্মদ ওয়াসিফুল আলম স্যার, বিভাগীয় প্রধান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং ওয়াটফোর্ড বিজ্ঞান বাংলাদেশের পরিচালক গাউসপিয়ারি ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। শান্তিদা আপু যেরকমটা বললেন যে আমরাই সেই জেনারেশন, যে জেনারেশন হচ্ছে এই তাপদাহের যে এক্সট্রিম একটা কন্ডিশন সেটার মুখোমুখি হয়েছে, এবং আমরাই সেই জেনারেশন যারা পারি এই সমস্যাটা প্রতিরোধ করতে। আহ তো সেক্ষেত্রে আমি বলবো দূষণের জন্য আমরা অনেক সময় চিন্তা করি যে তাপদাহের সাথে দূষণের সম্পর্কটা কিরকম হতে পারে। আমাদের একটা সময় পৃথিবীর তাপমাত্রা যেরকম ছিল, তাপমাত্রা যে কারণে হয় যে সূর্যের যে ভূমিকা সেটার জন্য আগে এরকম একটা পরিস্থিতি ছিল যে অনেক সবুজ গাছপালা, নদী নালা ছিল, যেগুলোর কারণে তাপ শোষণ হওয়ার বা তাপ বিকিরণ হওয়ার একটা সুযোগ ছিল। তো সময়ের সাথে সাথে মানব সৃষ্ট কারণে পরিবেশে যে দূষণ হচ্ছে, সেটা বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, যেরকম ভাবে হোক না কেন, সেটা আমাদের পরিবেশের যে তাপ ধারণ ক্ষমতা সেটাকে হচ্ছে গিয়ে কমিয়ে দিচ্ছে। আর আহ সেক্ষেত্রে মানব সৃষ্ট কারণটার সাথে আমি বলবো যে হচ্ছে যে যেভাবে বায়ু দূষণ হচ্ছে বা আমরা পরিবেশ দূষণ করছি। যেমন আমরা যদি মাটি দূষণের কথা বলি, শান্তিতে আপনি যেরকম বললেন, প্লাস্টিক বা ভারী ধাতু বা শিল্প বর্জ্য, সেটা হচ্ছে মাটিকে দূষণ করে ফেলছে। মাটি দূষণের কারণে যেমন স্বাস্থ্যকর যে মাটি থাকে সেই মাটি কার্বন ডাই অক্সাইড ধারণ করতে পারে, কিন্তু এখন যে অস্বাস্থ্যকর মাটি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে মাটির উর্বরতা কমে যাচ্ছে। মাটিতে যেসব ভারী ধাতু জমছে, প্লাস্টিক জমছে, যেটা কার্বন ডাই অক্সাইডটা কম শোষণ করছে। যেটা সে কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, কার্বন ডাই অক্সাইড, সেটা পরিবেশে বেশি শোষণ হচ্ছে। ফলশ্রুতিতে তাপমাত্রা বাড়ছে। অন্যদিকে যদি পানি দূষণের কথা বলি, পানিতে যে আহ এই একইভাবে যে প্লাস্টিক এবং আহ, অন্যান্য ওই শিল্প বর্জ্যের যে দূষণ, যে কারণে পরিবেশের পানিতে যে জীবের মৃত্যু হার বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে যে অক্সিজেনের শোষণ ক্ষমতাটাও কমে যাচ্ছে, পানিতে অক্সিজেন কমে যাচ্ছে, এবং এই পানিগুলো হচ্ছে তাপ কম শোষণ করছে। কংসার পানি যেমন বেশি তাপ শোষণ করে, অন্য দিক থেকে দূষিত পানি তাপ কম শোষণ করে। কিভাবে বলা যায় যে আমাদের পরিবেশের প্রভাবটা আমরা বেশি দেখতে পারি, যেমন আহ এখন হচ্ছে যে আমরা সবাই ফসিল ফুয়েল, বেশিরভাগ জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, যানবাহন বিভিন্ন বেশি ব্যবহার করা হয়। ফসিল ফুয়েলের কারণে যানবাহনের কালো ধোঁয়ার সৃষ্টি হয়, যেটাকে ব্ল্যাক কার্বন বলা হয়। এই ধোঁয়া হচ্ছে যে উঁচু স্তরের ক্ষতি সাধন করে ওজোন গ্যাসের মাধ্যমে। এছাড়া মিথেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, এগুলো আমাদের পরিবেশ দূষণ করার কারণে আমাদের
পৃথিবীটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসের একটা কম্বলে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। সে কারণে পাঁচটা আহ বিকিরণ না হয় পরিবেশে শোষিত হচ্ছে। তো সে কারণে আমি বলবো যে আমরাই পারি এই পরিবেশে ঠেকাতে, এবং যাতে তাপমাত্রা পরিবেশে শোষিত হয়ে যায় এবং আমরা একটি নির্মল পরিবেশে বাঁচতে পারি। আমরা প্রচুর পরিমাণে গাড়ি ফোন ব্যবহার করি, আমরা যদি সক্রিয় চলাচল, যেমন অল্প দূরত্বে যদি আমরা হেঁটে চলাচলের ব্যবস্থা করি, অথবা আহ স্কুল ক্ষেত্রে আমরা যদি গণপরিবহনটাকে এনকারেজ করি, সেক্ষেত্রে আমরা এই দূষণ এবং কার্বন নিঃসরণ দুইটাই কমাতে পারবো। সেক্ষেত্রে আমাদের আহ, যে তাপ, মানে অসমের যে তাপ, সেটা হচ্ছে যে নর্মালি এলাকার থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের বেশি উন্নত হচ্ছে, সেটা থেকে আমরা রক্ষা পাবো। সেক্ষেত্রে আমি বলবো যে সমাধানের জন্য যদি বলি যে আমরা পরিচ্ছন্ন গণপরিবহনের ব্যবস্থা করবো এবং সাইকেল ও হাঁটা বাড়ানোর ক্ষেত্রে সবাইকে এনকারেজ করবো। নদী ও জলাভূমি আহ ভরাট বন্ধ করে আমরা নদী পরিষ্কারের জন্য এনকারেজ করবো, নগর সবুজায়ন করবো, এবং হচ্ছে ক্লিন এনার্জি ব্যবহার করবো, যেমন সৌরশক্তি, বায়ু বায়োগ্যাস এবং অন্যান্য এনার্জি যেগুলো হচ্ছে নবায়নযোগ্য, সেগুলো ব্যবহৃত আমরা যোগ দেব। আমি সংশ্লিষ্ট আহ, আহ, কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং তাদের পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ঈশা সানজিদা। আপনি যথার্থই বলেছেন। প্রথমত আমাদের আচরণের যে পরিবর্তন, সেটা অত্যন্ত জরুরি। পাশাপাশি আমাদের পলিসিতেও ফোকাস করতে হবে, যে নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন, পলিসিটাকে আহ ব্যবহার উপযোগী এবং কঠোর ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। কারণ আমরা এখন যেটা ফেস করছি, অতিরিক্ত তাপ, সেই কারণে আমাদের জনস্বাস্থ্যে যেটা হচ্ছে, হিট স্ট্রোক করছে মানুষ, ডিহাইড্রেশনে পড়ছে, মাথা ঘোরা, দুর্বলতা, এমনকি হৃদরোগের ঝুঁকি পর্যন্ত বেড়ে যাচ্ছে। পাশাপাশি কিডনির সমস্যা জনিত জটিলতা বাড়ছে, এবং এক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং শ্রমজীবী মানুষ। গবেষকরা ধারণা করছেন 40 থেকে 50% মানুষ, 50 ভাগ মানুষ এই ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, এবং এটা ভবিষ্যতে আরো বাড়তে পারে। তো এখন থেকে যদি আমরা আমাদের আচরণের পরিবর্তন না নিই, আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাকে ভালো রাখার জন্য কোনো উদ্যোগ গ্রহণ না করি, পজিটিভ উদ্যোগ যদি গ্রহণ না করি, তাহলে হয়তো ভবিষ্যতে এর তাপ আরো বেশি বৃদ্ধি পাবে। এবং এই সকল আমাদের যে আচরণগত সমস্যা যেটা সৃষ্টি করছি আমরা, এটা পুরোপুরি গিয়ে প্রভাব পড়ছে জলবায়ুর উপরে। আমরা দেখতাম গত 20 বছরেও জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে, এত দ্রুত পরিবর্তন, যেটাকে আমরা আসলে জলবায়ু পরিবর্তন বলতে পারছি না, আমরা জলবায়ু বিপর্যয়ের দিকে নিয়ে গেছি। এই জায়গাটা থেকে আলোচনা করার জন্য আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ ইসমাইল শেখ। ইসমাইল শেখ খুলনা থেকে জয়েন করেছেন, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমাকে কি শোনা যাচ্ছে আপু? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি, আজকে সভার সভাপতি ও সঞ্চালক সবাইকে জানাই শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা, এবং সেই সাথে সাথে সকল আলোচক বৃন্দ, শ্রোতা আর দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল শেখ। আমি আলোচনার শুরুতে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ডাব্লিউ ট্রাস্ট আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই যে তাপদাহটা, এটা প্রাকৃতিক ঘটনাই নয় শুধু, এটা একটা মেজর হেলথ ক্রাইসিস, পাবলিক হেলথ ক্রাইসিস। আর এই তাপদাহের একটা বড় কারণ হিসেবে ধরা হয় জলবায়ু পরিবর্তন। আসলে এই জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ, এই শব্দটার সাথে কিন্তু আমরা ছোটবেলা থেকে পরিচিত, কম বেশি আমরা বইয়ে পড়ে এসেছি, আমরা জানি। কিন্তু আমরা এটাও সেই সাথে জানি যে জলবায়ু পরিবর্তনশীল, এবং এটা ধীরে ধীরে অনেক বছর বসে একটা নির্দিষ্ট প্যাটার্নে পরিবর্তিত হয়। বর্তমানে আমাদের কিছু কার্যক্রমের জন্য আমাদের এই মানবসৃষ্ট কিছু কর্মকাণ্ডই যেখানে বেশি দায়ী, যার কারণে আমরা এই জলবায়ুকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, এটা এত দ্রুত এবং প্যাটার্ন ছাড়া এমনভাবেই পরিবর্তিত হচ্ছে যে এটাকে কোনোভাবে জলবায়ু পরিবর্তন বলা যায় না, এটাকে জলবায়ুর বিপর্যয় হিসেবে আখ্যা দেওয়া যায়। কারণ এটা আসলে এক প্রকারের বিপর্যয়ের মতোই জনজীবনের উপরে বিরূপ একটা প্রভাব ফেলছে।
আসলে এই জলবায়ুর যে বিপর্যয়টা, এখানে যে শুধু মানবসৃষ্ট কারণ রয়েছে এরকমটা না, এখানে প্রাকৃতিক কিছু কারণও রয়েছে, তবে মুখ্য ভূমিকায় আমরা মানবসৃষ্ট কারণই বলে দায়ী করি। এখানে যদি আমরা ধরি, প্রথমেই ধরা যায় যে জলবায়ু পরিবর্তনের মূল ভূমিকা রয়েছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কেও আমরা অনেক কিছু জানি। গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে একটা স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া, যেটা হচ্ছে পৃথিবীতে তাপমাত্রার সামঞ্জস্যতা ধরে রাখে। কিন্তু আমাদের এই মানবসৃষ্ট কর্মকাণ্ড যেগুলা, আমরা আমাদের আগের আলোচক বলেই গেছে যে আমরা গাছপালা নিধন করছি, জলাশয় পূর্ণ করছি এবং বিভিন্নভাবে দূষণ করছি। এইসব কারণে আমাদের প্রতিনিয়ত যে কার্বন ডাইঅক্সাইড বাতাসে বাড়িয়ে দিচ্ছি এবং মিথেন গ্যাসের যে উৎপন্ন করছি বিভিন্ন কেমিক্যালস ব্যবহারের কারণে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে, এইগুলাতেই আমাদের পৃথিবীতে যে সূর্যের অতিরিক্ত তাপটা এটা ধরে রাখছে। আসলে সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসে, এটা পৃথিবী পৃষ্ঠে পড়ার পরে এক প্রকার প্রতিফলিত হয়ে অতিরিক্ত তাপটা উপরের দিকে আবার উঠে যায় প্রতিফলিত হয়ে। কিন্তু এই গ্রিন হাউসের এই যে আমরা স্তরটা, এই যে মিথেন গ্যাসের কার্বন ডাইঅক্সাইডের যে একটা স্তর অতিরিক্ত বলয় সৃষ্টি করে দিচ্ছি, এটাতে এই তাপটা পৃথিবী পৃষ্ঠে ধরে রাখছে, এটাকে আর বেরোতে দিচ্ছে না। ফলে এই তাপটা পৃথিবীর একেবারে পৃষ্ঠের গায়ে লেগে থেকে একটা উত্তপ্ত তাপমাত্রা সৃষ্টি করছে। এছাড়াও যদি আমরা গ্রিন হাউসকে এক পাশে সরিয়ে রাখি, এরপরে আমাদের আরো একটা বড় কারণ হচ্ছে এলনিনো। এলনিনো কি? এলনিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের যে পানি, এই পানিটার যে স্বাভাবিক তাপমাত্রা, এই স্বাভাবিক তাপমাত্রার উৎসায়ন। এলনিনোতে সাধারণত স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। আর এই তাপমাত্রা, পানির এই যে তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে বিশ্বজুড়ে যে বাতাস, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ এর ভিতরে সব থেকে বড় একটা সাফারার কান্ট্রি, এই যে এলাকাগুলোতে আমরা জানি যে মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের বৃষ্টিপাতটা হয়। আর এই এলনিনোর এই যে তাপমাত্রা এই বাড়িয়ে দেওয়া, এটা এই মৌসুমী বায়ুর উপরেই সরাসরি আক্রমণ করে বা সরাসরি প্রভাব ফেলে। এই মৌসুমী বায়ুকে দুর্বল করে দেয়, যার ফলে বৃষ্টিপাত কমে যায়। আর বৃষ্টিপাত কমে গেলে শুষ্ক আবহাওয়া, দীর্ঘ খরা সৃষ্টি হয়, যা তাপ আকারে ধারণ করে নিয়ে গিয়েছে। এছাড়াও এই এলনিনোকে বাদে যদি কিছু কারণ দেখতে যাই, আরও রয়েছে আমাদের হিট ডোম, হিট ট্রাফ, হিট ইন্ডেক্স। এগুলো জলবায়ু পরিবর্তনের একটা কারণ। হিট ট্রাফ কি? যেটা আমি একটু আগেও বলেছি, যে তাপমাত্রাটা ধরে রাখা। ওই যে পৃথিবী পৃষ্ঠে পড়া তাপমাত্রা আবার প্রতিফলিত হয়ে অতিরিক্ত তাপটা উৎপাদনের কারণে যেটা পৃথিবী পৃষ্ঠে ধরে আছে, এটাই হচ্ছে হিট ট্রাপ। কিন্তু হিট ডোম হচ্ছে বায়ুমণ্ডলের উপরের স্তরে যখন উচ্চ চাপের একটা বলয় তৈরি হয়, এই বলয়টা হচ্ছে কি মাটির নিচে গরমটাকে, পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি গরমটাকে অনেকটা প্রেসার কুকারের মতো ধরে রাখে। এবং এই যে নিচের দিকে প্রেসার কুকারের মতো ধরে রাখে, উপরের দিকে যেতে দেয় না, এইটাই পরিবেশকে উত্তপ্ত করে ফেলে। আমাদের আগের যে আলোচক, উনি কিন্তু আমাদের এখানে বলেই গেছে যে গাছপালা নিধন, জলাশয়। আসলে গাছপালা আমাদের প্রকৃতি থেকে অক্সিজেন, প্রকৃতিতে অক্সিজেন সাপ্লাই দেয় এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। তো যে সময় আমাদের গাছপালা কমে যাবে, সে সময় এমনিতেই বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। আর এই বেড়ে যাওয়ার কারণে বাতাসে অনেক সময় হিট ইন্ডেক্সেও ইমব্যালেন্স হয়ে যায়, মানে বাতাসের আর্দ্রতা, তাপসূচক, এটাতে বিশেষ করে আমরা যদি দেখি যে বাতাসের যে জলীয় বাষ্পের পরিমাণ আমরা জানি প্রায় 0.50% থাকে। কিন্তু যেসব জায়গায় উষ্ণ বাতাস হয়, সেই সব জায়গায় হচ্ছে শীতল জলীয় বাষ্পের থেকে হচ্ছে আপনার তাপ বেশি ধরে রাখে। কারণ কি? এই যে বাতাসের জলীয় বাষ্প যখন বেশি থাকে, তখন হচ্ছে মানুষের শরীর থেকে আমরা যে ঘামটা হয়, আমাদের ঘামটা বের হয়, এই ঘামটার ওটা শুষে নেয় না। শুষে যে সময় নিতে না পারে, তখন হচ্ছে আপনার এই ঘামটা শরীরে রয়ে যাওয়ার কারণে আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাটা আরো বেশি মনে হয়। যদি আমরা ধরি যে বাইরের তাপমাত্রা যদি 38 ডিগ্রি সেলসিয়াসও থাকে, তখন আমাদের মনে হয় যে তাপমাত্রা 44 বা 46 ডিগ্রি এরকম একটা মনে হয়, যেটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক একটা ক্ষতিকর। এবং এটি আমাদের জনসংখ্যার, মানে জনস্বাস্থ্যের জন্য এক প্রকারের থ্রেটও। এই থ্রেটে আসলে এই যে তাপদাহ, দীর্ঘ তাপদাহ, এটা আমাদের আলোচকরা আগেই আলোচনা করে গেছে, আমাদের বিভিন্ন পাবলিক হেলথ ক্রাইসিস সৃষ্টি করছে, যেরকম হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ, হৃদরোগ, কিডনি সমস্যা এবং শ্বাসকষ্ট। যাদের শ্বাসকষ্ট আছে তাদের শ্বাসকষ্টের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া।
এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে। এগুলো যদি আমরা তাহলে আসলে চাইলেই কিন্তু আমরা জলবায়ুর সাথে সাথে পরিবর্তন করতে পারবো না, বা জলবায়ু পূর্বের অবস্থায় আমরা ফিরিয়ে নিতে পারবো না, কারণ সেটা কখনোই সম্ভব না। যেহেতু আমরা আগেই জানি যে জলবায়ু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই আমরা যদি এই জলবায়ুর এই বিপর্যয় আটকাতে চাই এবং পরবর্তীতে এই বিপর্যয় এবং ধীরে ইসমাইল, আমরা কিছু শুনতে পাচ্ছি না। ইসমাইল, আচ্ছা, আমরা বোধহয় ইসমাইলকে হারালাম। আমি তাহলে পরবর্তীতে চলে যাই। আসলে যথার্থই বলেছেন যে আমরা আসলে চাইলেই আমাকে কিছু অনেক বলছেন? কিছু। আপু হ্যাঁ আন্তরিকভাবে ইসমাইল, দুঃখিত, ওকে বিদ্যুৎ ইস্যুর কারণে আসলে আমার নেটওয়ার্ক চলে গেছিল একটুর জন্য, সবার কাছে ওকে। আসলে আমি ক্ষমা প্রার্থী। তো যেটা বলছিলাম, উনি হচ্ছে আহ, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি আমি সবার কাছ থেকে। একটু আমার নেটওয়ার্কে আবার হচ্ছে ইস্যু হচ্ছে। জি আপু, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, শোনা ইসমাইল, যাচ্ছে। আপনাকে শুনতে পাচ্ছি। জি, জি। আচ্ছা, ওই যে আসলে যদি দেখা যায় যে আমরা ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে যদি গণপরিবহনের ব্যবস্থা করি, তাহলে আমাদের এক্ষেত্রে কার্বনের নিঃসরণটা কমতে পারে। এবার কিভাবে কমতে পারে? যদি কেউ বলে যে সেই তো গাড়ির ব্যবহার হচ্ছে, আসলে কি ব্যক্তিগত গাড়ি 10 জনে 10টা গাড়ি ব্যবহার করবে, 10টা গাড়ি থেকে কার্বন নিঃসরণ হবে, সেটা 10 জায়গা থেকে তাপ নিঃসরণ হবে। আর যদি সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক চালিত বা পরিবেশ বান্ধব কোনো গাড়ির একটা গণপরিবহনের ব্যবস্থা করতে পারি, তাহলে একটা গণপরিবহন থেকে একবারই তাপ নিঃসরণ হচ্ছে, একটা জায়গা থেকে তাপ নিঃসরণ হচ্ছে। এছাড়াও যদি আমরা পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়াই, যে জ্বালানিগুলো পরিবেশ বান্ধব, তাহলে আমাদের এই কার্বন নিঃসরণও কমবে। এছাড়া আমাদের প্লাস্টিক পোড়ানো, বজ্র সঠিক নিষ্কাশন, দূষণ নিয়ন্ত্রণ যদি করতে পারি, তাহলে আমাদের মিথেনের যে বৃদ্ধিটা, মিথেন গ্যাসের, এটাও কমে যাবে। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। আসলে অনেকেই আমরা জানি, এবং গ্রাম অঞ্চলের দিকে অনেকেই লোকই জানে না যে এই জলবায়ু পরিবর্তন কি, বা এর প্রভাব কি, বা কিভাবে বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড কি, এগুলো জানে না। তো সেক্ষেত্রে যদি আমরা এই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারি, যে জলবায়ু আমরা প্রতিনিয়ত আমরাই আমাদের ভুলের কারণে কিভাবে বৃদ্ধি করছি, এবং সেটা আমাদেরই জনজীবনের জন্য কিভাবে বিরূপ প্রভাব ফেলছে এবং আমাদের স্বাস্থ্যের উপরে কিরূপ ক্ষতি করছে, সেটা যদি আমরা তাদেরকে সচেতন করতে পারি সে বিষয়ে, তাহলে অনেকাংশে এটা কমিয়ে আনা সম্ভব। এবং এই যে আমাদের জলবায়ুর এই বিপর্যয়, এটা দীর্ঘমেয়াদী যে সুরক্ষা, এই সুরক্ষার জন্য আমরা কিছু নীতি নির্ধারণী সুপারিশ তুলে ধরতে পারি। এর ভিতরে যদি আমরা দেখি, প্রথমেই আমাদের আনা লাগবে জাতীয় হিট অ্যাকশন প্ল্যান। জাতীয় হিট অ্যাকশন প্ল্যান কি? জাতীয় হিট অ্যাকশন প্ল্যান হচ্ছে যে অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন নীতিমালা জারি করা, যে স্বাভাবিক তাপমাত্রা থেকে যদি তাপমাত্রা বেশি পড়ে, তখন যে কর্ম ঘন্টা বা কর্ম সময়, এটাকে পরিবর্তন করতে হবে। এরকম কোনো নীতিমালা যদি আরোপ করা যায়, তো সেক্ষেত্রে একটা প্রভাব ফেলতে পারে আমাদের জনজীবনের স্বাস্থ্যহানি কিছুটা কমানোর জন্য। এছাড়া যদি আমরা দেখি, কুলিং জোন স্থাপন করা যায়। কুলিং জোন, রাস্তার যে ব্যস্ততম মোড়গুলো আছে, সেখানে যদি আমরা একটা কুলিং জোন বা ছায়াযুক্ত জায়গার ব্যবস্থা করতে পারি। অনেক রিক্সাওয়ালা দেখি আমরা রোদে দাঁড়িয়ে যাত্রী অপেক্ষা করে, তো ওনারা এই তাপদাহের, এই প্রচন্ড রোদে দাঁড়িয়ে কষ্ট করে যাচ্ছে, একদিকে শরীর দিয়ে প্রচন্ড ঘাম বের হচ্ছে, না পাচ্ছে তারা একটু পানি খেতে, আর এই তাপ সহ্য করে যাচ্ছে। সেখানে যদি একটা কুলিং জোন স্থাপন করা যায়, তাহলে ওনারা যে সময় দাঁড়িয়ে মানে যাত্রীর জন্য অপেক্ষা করছে, ওই সময়টা ওইখানে বিশ্রাম নিতে পারলেও কিছুটা তাপের থেকে তারা রক্ষা পাবে, এবং এই তাপদাহের যে ক্ষতিকর প্রভাব কিছুটা হলেও সেখান থেকে লাঘব হবে।
এছাড়াও আমাদের যে স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যসেবার সক্ষমতা বলতে যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে এই তাপদাহের প্রভাবে যে ক্ষতিকর সমস্যাগুলা হচ্ছে বা যে ঝুঁকিগুলা আছে সেগুলা ব্যবস্থা সাপ্লাই থেকে এটা এনশিওর করাও। এছাড়া সবুজ পরিবহন ব্যবস্থা, যেটা আমি আগেই বলেছি, গণপরিবহনে জোর দেয়া। এছাড়াও আরো একটা বিষয় কি, গবেষণা এবং তথ্য বিশ্লেষণে জোর দেওয়া যেতে পারে। স্থানীয় যে তাপমাত্রার তারতম্য বৃদ্ধি কম, এটার যদি একটা রেকর্ডস রাখা যায় এবং যখন এই তাপমাত্রাটা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে তখন যদি একটা হিট অ্যালার্ট জারি করা যেতে পারে, তাহলে আসলে এই সমস্যাটা থেকে অনেকে পরিত্রাণ পেতে পারে। আসলে পরিশেষে যদি আমি বলতে চাই যে এই সমস্যা আমাদের এখন ঘরের দরজায়, তাই আমাদের সমাধানগুলো হতে হবে প্রাকৃতিক বান্ধব এবং সুপারিশগুলো হতে হবে বাস্তবায়নযোগ্য। তাহলেই আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা বসবাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো। আসলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতে চাচ্ছি। অনেক ধন্যবাদ ইসমাইল, অনেকগুলো কথা আসলে বলেছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করছি, কিন্তু আমরাও কিন্তু একটা প্রজন্ম, আমরা কিছু সহ্য করছি এবং এমন কিছু ইনিশিয়েটিভ নিতে হবে আমাদেরকে, যেটা আমরা আমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন কিছুটা হলেও সুযোগ গ্রহণ করতে পারে সেই থেকে, এবং তারাও আবার ভালো কিছু ইনিশিয়েটিভ নেওয়ার মাধ্যমে পৃথিবীটাকে একটি সুস্থ এবং স্বাস্থ্যকর পৃথিবী হিসেবে গড়ে তুলতে পারে। আমাদের আজকের যে আয়োজন, তাপদাহ ও জনস্বাস্থ্য, অর্থাৎ জনস্বাস্থ্যের সাথে অনেক বড় একটা সম্পর্ক রয়েছে এই তাপদাহের। তাপদাহের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে মানুষ, পরিবেশ। তো এই জায়গাটা থেকে আমরা আসলে আমাদের যে তরুণ প্রজন্ম, আমরা তাদের কথা শুনলাম, তাদের মতামত শুনলাম, তাদের কিছু সুপারিশও ছিল যা আমরা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা বা দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই জায়গাগুলোকে আরেকটু ক্লাসিফাই করে, আরেকটু সুন্দর করে আমাদের সাথে আরেকটু সুর মিলিয়ে বলার জন্য আমাদের আজকের যে অতিথি আছেন, আমি তাকে অনুরোধ জানাবো। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ ওয়াসিফুল আলম স্যার। স্যার শুনলেন শিক্ষার্থীদের আলোচনা, আমরা শুনবো স্যারের আলোচনা। আমরা আশা করি স্যারের আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখবো, এবং এই থেকে আমরা আমাদের কিছু আচরণ, যেটা আমরা আমাদের আয়োজনের নামটাই দিয়েছি এইভাবে, যে জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রতিরোধ, যে জায়গাটা থেকে কাজ করার আগ্রহ পাবো। স্যার, আপনার আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি দুঃখিত আমার ক্যামেরা কাজ করছে না, আমি আসতে পারছি না। কিন্তু আমার মনে হয় দিক দিয়ে ভালোই, কেন আপনাদের মতন একদম ইয়াং আর সুন্দর ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি। তো আপনারা হয়তো এই আপনাদের মতন ইয়াং আর তো এনিওয়ে, তো শুনলাম সবই। থ্যাংক ইউ ডব্লিউবি ট্রাস্টকে যে আমাকে ইনভাইট করা হয়েছে। এটা আমার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি, আপনাদের সাথে কিছু কথা বলার সুযোগ। আমি আম, আমি বাই দ্য ওয়ে আমি ডাক্তার, ঢাকা মেডিকেলের। তারপরে আমি আমেরিকা চলে যাই। তা 35 বছর পরে দেশে আসছি। দেশে টানে আমাকে নিয়ে আসছে AIUB তে। 3 বছর হয়ে গেল। তো আমি ওখান থেকে ইন্টারনাল মেডিসিন করে PhD করে পাবলিক হেলথ, কি বলে, অকুপেশনাল মেডিসিন এইসব করে মরে আমি তারপরে দুবাইতেও ছিলাম অ্যাজ ডিরেক্টর অফ পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, দুবাই হেলথ অথরিটিতে। কাতারে ছিলাম, অকুপেশনাল হেলথের ডিরেক্টর ছিলাম। তো দুনিয়া অনেক ঘুরে ঘুরে দেখলাম আর অনেক কিছু শিখলামও। তো আম, but এই যে আপনারা এখন, আমি শুনলাম আপনাদের বক্তব্য, এই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস ইফেক্ট, সবগুলাই খুবই সুন্দর আপনারা বলেছেন, খুবই ভালো বলেছেন। তো এখন আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করতে পারি যে এত কিছু যে হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে? অনেক সময় বলে কি, ইয়া আল্লাহ আমাদের রহম করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, এই গজব থেকে বাঁচাও। আল্লাহ আমাদের মনে মনে হাসে, আমি কি বাঁচাবো, এগুলো তোরাই তো করছিস, এসব তো প্রবলেম তোরা ক্রিয়েট করছিস, আমি কি ক্রিয়েট করছি?
তো ওদের করার জিনিস। তো আপনি দেখেন প্রত্যেকটা জিনিস যে আপনারা আলোচনা করেছেন, হ্যাঁ, এই যে গ্রিন হাউস গ্যাসেস মেজরলি কোন কোনটা? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই না? আর একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, একটা হচ্ছে মিথেন। হ্যাঁ, এগুলাই মেন আমরা দেখি। এটা কেন আমরা এই গ্রিন হাউস গ্যাস গুলা এমিট করছি, কেন এদের এদের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে? এখন হচ্ছে কি, আমাদের আর্থ আর্থ তো একটা ডিফাইন্ড একটা এরিয়া, এটা তো আর বাড়াতে পারছে না। আমাদের পপুলেশন খালি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে। আমরা খালি গ্রাম থেকে শহরে আসতে চাই, আমরা সবাই শহরে মুভ করতে চাই। কেন? কারণ শহরে সুযোগ বেশি, চাকরি বেশি, বেতন বেশি, এই কারণে আমরা আসি। তো এই কারণে আসাতে আমাদেরকে তখন ওদের যে জায়গা দিতে হয়, বিল্ডিং বানাতে হয়, টাওয়ার্স আফটার টাওয়ার্স তৈরি করতে হয়, জায়গা না থাকলে কেটে ফেলতে হয়। গাছপালা কেটে ফেলার কারণে আমাদের অনেক অনেক অসুবিধা হয়, যেটাকে আমরা আরেকটা কথা বলি ওয়ান হেলথ। আমরা গাছপালা যে কেটে ফেলছি, যে গাছপালা যে আমাদের ক্রিয়েটর, আল্লাহ, ভগবান, ক্রাইস্ট, যিনি হোক না কেন, ওই গাছপালা করে কি, ওই যে কার্বন ডাইঅক্সাইড আমরা রিলিজ করি, ওই কার্বন ডাইঅক্সাইড তো অ্যাবজর্ব করে ফেলে গাছপালা। এটা বিশাল বড় একটা নেয়ামত যে আমরা গাছ কি বলে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি, ওটা অ্যাবজর্ব করে ফেলে। তো এখন তো গাছপালা নাই, তো অ্যাবজর্ব করবে কেমন করে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তাই না? সোজা সোজা কথা। তো এখন যে মানুষ বেড়ে যাচ্ছে, সবাই শহরে থাকতে চায়, সবাই বিল্ডিং এর ভিতরে থাকতে চায়, তো ওদের তো আবার পাওয়ার লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, গাড়ি চালাবে সবাই, সবাই মোটর সাইকেল গাড়ি চালাবে, ওদের তেল লাগবে, গ্যাস লাগবে। এগুলো তো আগে লাগছিল না, এখন এগুলো লাগতে হবে। তো লাগতে হলে কি হবে? আমাদেরকে এগুলো এগুলো পাওয়ার জেনারেশন করতে হয়। তো আমরা এগুলা পাওয়ার জেনারেট করি কি দিয়ে? পাওয়ার জেনারেট করি আমরা আমরা ফসিল ফিউল দিয়ে, কোল, গ্যাস, অয়েল। অয়েল যে আমরা নিয়ে আসছি বাইরে থেকে, অয়েল পোড়াচ্ছি, আবার গ্যাস কি বলে অটোমোবিল, আপনারা বলেছেন গাড়ি চালাচ্ছি, অটোমোবিলে গ্যাস অনেক পড়ছে। তো আপনারা কয়েকজন এটাও বলেছেন যে আমরা ওটা কমায় দিয়ে সাইক্লিং কেন করি না। খুবই ভালো কথা, সাইক্লিং আসলে করা উচিত। আর যেটা বিদেশে আমি দেখে আসছি, আমেরিকাতে স্পেশালি, ওরা করে কি, গ্যাস কম পোড়ানোর জন্য, রাস্তায় গাড়ি ঘোড়া কম করানোর জন্য ওরা বলে যে একটা লেন তারা রিজার্ভ করে দেয় ওইসব গাড়িতে, যেসব গাড়িতে 3 জনের বেশি প্যাসেঞ্জার হবে। তাহলে ওদের লেন ক্লিয়ার, ওরা শাঁ করে চলে যায়। আর যেগুলা একটা গাড়ি একটা মানুষ, একটা গাড়ি দুটা মানুষ, ওটা ভিড়ের মধ্যে যাবে। তো হয় কি, যারা অফিসে যায় তারা নিজের মধ্যে ওই করে না যে আমরা ওই গাড়িতে যাব, তারা নিজের নিজের কথা বলেন আপনার গাড়ি আমি জয়েন করব। তো এইভাবে একটা গাড়িতে 4-5 জন চলে যায়। তো চারটা 4-5 জনের গাড়ি কমে গেল। এটা বিশাল বড় একটা প্রোগ্রাম ওদের, এটা খুবই ভালো চলে। আর যেন বাস, পাবলিক ট্রান্সপোর্ট, এদের জন্য আলাদা লেন। তার মানে আপনার এনকারেজ করা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে যাও, তাড়াতাড়ি পৌঁছায় যাবা। নিজে গাড়িতে গেলে দেরিতে পৌঁছাবা, জ্যামে আটকাবা। ঠিক আছে? তো এরকম কয়েকটা সুযোগ আছে। আচ্ছা, আহ, তারপরে আমি জাস্ট অ্যাড করতে চাই, যে আপনারা বললেন যে কি বলে অ্যানিমাল ফার্ম। হ্যাঁ, ফার্মে যে মিথেন, একজন বলেছিলেন মিথেনের কথা। তো মিথেনটা হয় কি, মিথেনটা আমরা যে অ্যানিমাল ফার্মিং করি, অ্যানিমাল ফার্মিং এখন কেন বেশি হচ্ছে, এগ্রিকালচার কেন বেশি হচ্ছে? একই কারণে, মানুষ বেশি বেড়ে যাচ্ছে। তো মানুষ বেশি বেড়ে যাওয়ার কারণে আমাদের বেশি খাদ্য বাড়াতে হবে, অ্যানিমাল চাষ বাড়াতে হবে, এগ্রিকালচার বেশি বেশি করতে। তো ক্রস বাড়াতে গেলে তো ফার্টিলাইজার দিতে হয়, ফার্টিলাইজার দিতে হলে ফার্টিলাইজার থেকে নাইট্রাস অক্সাইড তৈরি হয়, যেটা অ্যানাদার গ্রিন হাউস গ্যাস। তো নাইট্রাস অক্সাইড বেশি বেশি হচ্ছে এখন। অ্যানিমাল আমাদের বেশি, গরু, ছাগল দরকার বেশি, আমরা খাদ্য বেশি। তো ওটা বাড়াতে গেলে আমাদের মিথেন গ্যাস, ওরা তো মিথেন রিলিজ করে।
সাথে মিথেন রিলিজ করে অ্যানিমালরা। তো মিথেনটা খুবই একটা হার্মফুল জিনিস। মিথেন তো রিলিজ করে, কিন্তু এই যে ট্র্যাপ হয়ে যায়, যেটা একজন বললেন ট্র্যাপ হয়ে যায়, এগুলো সব গ্যাস, এই সব গ্যাস উপরে একটা ছাতার মতন একটা ট্র্যাপ হয়ে যায়। এটা ট্র্যাপ হয়ে গেলে হয় কি, যে আমাদের যে হিট, যেটা হিটটা সূর্য আলোয় হিট যেটা সারফেসে আর্থে লেগেছে, এটাতে হিটটা তো গরম জিনিস, তাই না? হিটটা তো আস্তে আস্তে উপরে যাওয়ার কথা। গরম সবসময় উপরের দিকে যায়, ঠান্ডা নিচে দিকে থাকে। তো গরম যে উপরে যাবে, উপরে ট্র্যাপ হয়ে যাচ্ছে, তো উপরে একটা ছাতা করা করা আছে এই গ্রিন হাউস গ্যাস দিয়ে। তো এই গ্রিন হাউস গ্যাস এফেক্ট দিয়ে এই যে গরম তাপ, এটা বের হতে পারছে না, এটা ভেতরেই থেকে যাচ্ছে। যে কারণে আমাদের গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি, তো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো গ্লোবাল ওয়ার্মিং এর কি কি এফেক্ট, আমি ওটা নিয়ে একটু টাচ করতে চাই। যে গ্লোবাল ওয়ার্মিং এ আমরা তো জানি, যেরকম বরফ টরফ এগুলা গলে যাচ্ছে। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বরফ গলে যাচ্ছে। আরো অনেক এফেক্ট আছে, যেরকম আহ, যে কারণে পানির লেভেল বেড়ে যাচ্ছে, বরফ গলে গেলে পানির লেভেলও বেড়ে যাচ্ছে, তো ফ্লাডিং হচ্ছে, স্টর্মস হচ্ছে, কি বলে আহ যেটা যেটা আমেরিকাতে ওসব দেশ বেশ দেখা যায়, ফরেস্ট ফায়ার্স, বড় বড় জঙ্গল পুরো আগুন লেগে যায়। কেন? এত গরম, যে ছোট্ট একটা স্পার্ক হলেই পুরো পুরো ফরেস্ট, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ট্রিজ জ্বলে যায়। হ্যাঁ, এটা কি গডের কি বলে শাস্তি? না, এটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর শাস্তি, যেটা আমরা করেছি, তাই না? তো এই ফরেস্ট ফায়ারটা খুবই কমন ওখানে। তারপরে টর্নেডো, সুনামি, এগুলো দিজ আর অল এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। এই যে আমরা গ্রিন হাউস গ্যাস রিলিজ করছি, এটা বের হতে পারছে না, ট্র্যাপ হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর যত যত ন্যাচারাল ক্যালামিটিস আপনারা বলেন, ন্যাচারাল ক্যালামিটিস অ্যাকচুয়ালি ম্যান মেড ক্যালামিটিস হচ্ছে। তো আমাদের আমি আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমরা যে বললাম যে হ্যাঁ, আমাদেরকে গাছপালা করা উচিত, রাইট, ঠিকই আছে। যে যার যখন মানে সুযোগ আছে, দুই চারটা প্লান্ট করলাম, লাগালাম। হুম। আমাদের যেরকম ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাসে উই শুড, আমাদের ক্যাম্পাস তো এখন বড়, ক্যাম্পাসে বড়, তো প্রথমে আমাদের চিন্তা করতে হবে গাছপালা কত লাগানো হয়েছে এখানে। খালি বিল্ডিং বানাতে হবে না, স্টুডেন্ট ভর্তি করো, ফাইন, কিন্তু স্টুডেন্ট যে ভর্তি করবো, আমরা গাছপালা দিতে হবে, আমাদেরকে স্টুডেন্ট খেলার জন্য গ্রাউন্ড দিতে হবে, তাই না? এটা আই থিঙ্ক ভেরি ভেরি এসেনশিয়াল। খালি বিল্ডিং এ ক্লাসরুম বানালে তো হবে না। ঠিক আছে, আমাদের তো খেলার জায়গার স্পোর্টসই নাই, স্পোর্টস এর কোনো ফ্যাসিলিটি নাই। তো এটা খুবই জরুরি। তো আহ আচ্ছা, তারপরে আমি একটু বলতে চাই যে একজন বললেন যে হিউমিডিটি, গরম তাপ, হ্যাঁ, এটা খুব সুন্দর বলেছেন। তো ওটা আমি একটু অ্যাড করতে চাই যে হিট স্ট্রেসটা জিনিস কি আর কত ক্ষতি আমাদের করতে পারে। হ্যাঁ, হিট স্ট্রেসটা হচ্ছে কি, এই যে গরম আমরা তৈরি করলাম, আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়ালাম আর্থের, এই যে টেম্পারেচারটা বেড়ে গেল, তারপরে এখানে আমাদেরকে বাইরে কাজ করতে হয়, যারা যারা আমাদের যেরকম রিক্সা যারা চালান, যারা বাইরে কনস্ট্রাকশন করছেন, তারপরে আমাদের পুলিশ ফোর্স, ট্রাফিক, জানি, তাদের বাইরে কাজ করতেই হবে। আমরা না হয় অনেকে গাড়ির মধ্যে থাকলাম, এসির মধ্যে থাকলাম, ঘরের মধ্যে থাকলাম, একটুখানি এক্সপোজার হলাম, বেশি হলাম না, ওদের কথা না। এখন কথা হচ্ছে ইভেন যারা বাচ্চারা বাইরে খেলাধুলা করছে, স্কুলে ব্রেক হয়, যখন ব্রেক হয় তো সব তো দৌড়াদৌড়ি বেড়ে যায়, ক্লাস থেকে বেড়ে যায়, সব তো দৌড়াদৌড়ি করে। তে- তারপরেও যারা যারা কি বলে লেজার টাইম, বাইরে গিয়ে কে ক্রিকেট খেলছে, কে বাস্কেটবল খেলছে, কে বিচে গিয়ে দৌড়াদৌড়ি করছে, এরা সবাই কিন্তু হাই রিস্ক। হিট স্ট্রেসটা সবাইকে হাই রিস্ক করে এটা, বাচ্চা হোক, বড় হোক, বুড়ো মানুষ হোক, ডায়াবেটিস হোক, কি বলে ক্রনিক ডিজিজ হোক, সবাই। কিন্তু হ্যাঁ, যারা বুড়ো মানুষ বেশি, ওদের বেশি হবে, যাদের বয়স বেশি ওনাদের বেশি হবে, যেনারা ক্রনিক ডিজিজ আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, স্ট্রোক, যে এইসব, এদেরকে তাড়াতাড়ি ধরবে, কেন যাদের ইমিউনিটি একটু কমে যায়, এদের টলারেন্সটা কমে যায়, হিট টলারেন্সটা কমে যায়। তো এইসব কারণে আমার মনে হয় যে দুটো জিনিস দেখতে হবে, এক, যে টেম্পারেচার কত আজকে বাইরে, আর আরেকটা হচ্ছে হিউমিডিটি।
হিউমিডিটিটা মানুষের ইগনোর করে। ওরা খালি তাপমাত্রাটা দেখে, ও আজকে 37, 36, এত খারাপ না। কিন্তু পাশাপাশি যে হিউমিডিটি, হ্যাঁ, ওই হিউমিডিটিটা দেখাটা খুবই জরুরি। ওটা পার্সেন্টেজে, ওটা ওটা আপনি ওয়েবসাইট কি বলে গুগল করলেই আপনি টেম্পারেচার ঢাকা চট করে দেখবেন, টেম্পারেচার দিকে লেখা আছে আর নিচের দিকে লেখা আছে হিউমিডিটি। হিউমিডিটির খেয়াল করবেন, কেননা হিউমিডিটি ইজ ইকুয়ালি অ্যাজ হার্মফুল অ্যাজ তাপমাত্রা। তো দুইটাকে মিলায় দেখতে হবে। এখন যদি আপনার তাপমাত্রা বিকেল বেলায় 37 থাকে আর হিউমিডিটি যদি 90% থাকে, এটা হয় কিন্তু বাংলাদেশে, ঢাকাতে হিউমিডিটি 80-90% কমন। এখন আপনি রাতের বেলা দেখবেন, সন্ধ্যার সময় দেখবেন আপনার হিউমিডিটি 80-70-র উপরে থাকবে, 80-90-র কাছে চলে যাচ্ছে। টেম্পারেচার আপনার 37, হিউমিডিটি হচ্ছে 90%। আসল টেম্পারেচার তখন কত? ওটাকে বলে হিট ইন্ডেক্স। আসল টেম্পারেচারটা তখন দেখবেন যে আপনার 50-এর কাছে চলে আসছে। 50-এর কাছে কাছে 37 থেকে 48-50 যদি আপনার হয় বিকজ অফ হিউমিডিটি, আপনি কিন্তু ভেরি ভেরি হাই রিস্ক ফর হিট স্ট্রোক। ভেরি ভেরি হাই রিস্ক ফর হিট স্ট্রোক। হিট স্ট্রোক হওয়া মানে ডেঞ্জারাস জিনিস, ক্লোজ টু ডেথ। হিট স্ট্রোকে যে কত মানুষ মারা যায় আমাদের কাছে কোনো ডেটাও নাই। কেন? কেন হিট স্ট্রোকে আপনি তো একজন রাস্তায় হাঁটছিল কিংবা রিক্সাওয়ালা চালাচ্ছিল, পড়ে গেল রাস্তায়, সবাই দৌড়ে আসবে, "রে, রে, 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 পড়ে গেল, পড়ে গেল, হয়তো মারাই গেল, হসপিটালে নিয়ে গেল কিংবা রাস্তা ওখানে মারা গেল। আমাদের ধারণা কি, আমরা সবাই বলবো কি, আরে রে হার্ট অ্যাটাক হয়েছিল, মারা গেছে। তা আসলে কিন্তু হার্ট অ্যাটাক না হতে পারে, মোস্ট লাইকলি তার হিট স্ট্রোকই হয়েছিল। কেন, গরমের মধ্যে যখন চালাচ্ছিল, হ্যাঁ, ওই অবস্থায় যখন পড়ে গেল। ইভেন অনেক অনেক যারা স্পোর্টসম্যান স্পোর্টসম্যান টায়ার্ড হয়ে পাশে চলে আসে, খেলতে পারে না, পাশে চলে আসে, শরীর ঘেমে শরীর কি বলে টায়ার্ড হয়ে যায়, ডিজি হয়, উনি পড়ে যাবে। তারপর দেখা যায় যে ওদের কি বলে শরীর গরম গরম হয়ে আছে, আনকনসিয়াস হয়ে আছে, কাঁপুনি হতে পারে। ওই যে কাঁপুনি হয় যেটাকে আমরা কি বলে খিচিনি, ওই খিচিনি ইজ হিট স্ট্রোক। তো খিচিনি ইজ ডেঞ্জারাস। তো এর আগে আমরা কি করতে হবে? এর আগে আমাদের কি করতে হবে? কেননা হিট স্ট্রোকটা খুবই কমন, আমরা ডায়াগনোস করতে পারেন অন্য ব্যাপার, কিন্তু অনেক লোক মারা যাচ্ছে হিট স্ট্রোকে আমাদের দেশে। তো আমাদের করতে হবে কি, পানি খেতে হবে, অনেক করে পানি খেতে হবে, সাদা পানি। সাদা পানি এটাও তো আমাদের ক্রিয়েটার আল্লাহ ভগবান, উনি একটা দিয়েছেন, আমাদেরকে পানি দিয়েছেন। এই পানি আমাদের খেতে হবে, যত বেশি পানি খাবো, যত বেশি পানি খাবো, বাইরে যদি আমরা কাজ করতে হয়, ইভেন ঘরের ভেতরে থাকলেও যত বেশি পানি খাবো, আমাদের হিট স্ট্রোকের রিস্ক অনেক অনেক কমে যাবে, অলমোস্ট জিরো হয়ে যাবে। সোজা সিম্পল জিনিস, খালি পানি খাও, খালি পানি খাও, খালি পানি খাও। আর যেখানে সুযোগ হলে গাছের নিচে যাও, গাছ এখন সব কেটে দিই আমরা, গাছ কোথায় পাবো? তো তারপরেও ঢাকায় কিছু কিছু গাছ আছে, তো গাছের নিচে গিয়ে শেড নেন, ছায়াতে যান, ছায়াতে যান। কন্টিনিউয়াসলি বাইরে কাজ করতে হবে না, ছায়াতে যান, গাছের নিচে যান, পানি খান, ইনশাল্লাহ ভালো থাকবেন, সেফ থাকবেন। এই কয়েকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই। আপনারা অনেক সবাই অনেক সুন্দর করে বলেছেন, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ, আই এম সো সরি আমার ছবি মানে আমার ক্যামেরাতে আমি নাই। তা ইনশাল্লাহ আরেকদিন করব, আমার ক্যামেরাতে দেখতে পারবেন ইনশাল্লাহ আমাকে। তো থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন থাকলে বলেন। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ স্যার। অনেক সমৃদ্ধ আলোচনা স্যারের। আসলে সেখানে আমার যে বিষয়টা বলার থাকবে, স্যার যেহেতু পাবলিক হেলথের বিভাগীয় প্রধান, স্যারের কাছে আমি আসলে কয়েকটা জিনিস একটু রিকোয়েস্ট করতে চাই আজকে সকলকে সামনে রেখে। প্রথমত হচ্ছে, স্যার বলছিলেন যে ক্যাম্পাসটা অনেক বড়, আমরা চাইলেই গাছ লাগাতে পারি। হুম। তো যেহেতু স্যার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাবলিক হেলথে আছেন, স্যার অলরেডি বলেছেন যে গাছ লাগানো। তো আমি যে রিকোয়েস্টটা করবো স্যারের কাছে, একটা হচ্ছে গাছ লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে যদি কিছু কৃষি কাজ করা সম্ভব হয় ক্যাম্পাসে,
তাহলে হয় কি মানে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে এখন, তারা কৃষির সাথে আমাদের যে সম্পর্কটা, সেটা আরো নিবিড় ভাবে সম্পৃক্ত হবে, এবং কৃষকের যে কষ্টটা, কত কষ্ট করে তারা শস্য ফলায়, এই জায়গাতে তাদের যে অনুপ্রেরণাটা, এরা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আর গাছ লাগানো তো আছেই, গাছের পরিচর্যা করা, এই বিষয়গুলো তো আছেই। তো এই একটা বিষয় থাকবে যে স্যার কৃষি যদি সম্ভব হয়, অনেক বড় না হলেও ছোট্ট ছোট্ট কিছু করে কৃষি, কৃষি বলতে হয়তো শাকসবজি কিছু, আহ, আমাদের তো 12 মাসে কিছু সবজি ফল হয়, ফসল হয়, সেই জায়গাগুলোতে একটু ফোকাস করা। 2 নাম্বার হচ্ছে হেলদি ক্যান্টিনের একটা ব্যবস্থা করা। আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই দেখি যে ক্যান্টিনে খাবার পাওয়া যায়, কিন্তু এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত। আমরা দেখি পিৎজা, বার্গার, সমুচা, সিঙ্গারা খুবই ইজি গোয়িং ভাবে তারা হচ্ছে যাচ্ছে এবং খাচ্ছে, কিন্তু এটা আসলে স্বাস্থ্যসম্মত না। সেই জায়গাটা থেকে আমরা যদি আমাদের সারা বছরই ফল, দেশীয় ফল যেগুলো, সেগুলো কিন্তু সারা বছরই পাওয়া যায়, বড়ই, পেয়ারা, কলা, পেঁপে, পাকা পেঁপে, পাকা কলা, এই জিনিসগুলো কিন্তু রেডি টু ইট, তারা কিন্তু এই সব মানে এই ফলগুলো খেতে পারে। সেই সাথে আমাদের হয়তো হালকা কিছু রান্না করা খাবার ক্যান্টিনে পাওয়া যেতে পারে, যেটা আমার হেলদি করতে পারে ক্যান্টিনটাকে। কারণ যেহেতু আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করছি, স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তো খাওয়াটা থেকেই আমার স্বাস্থ্যটা শুরু। তো সেই জায়গা থেকে হেলদি ক্যান্টিন করার একটা ব্যবস্থাপনা স্যার যদি করা যায়। আর সব শেষে একটা বলতে চাই স্যার, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, যেহেতু আমার স্যারের সাথে আজকে প্রথম কথা হচ্ছে, স্যার আপনার ইউনিভার্সিটিতে যদি সাইকেল নিয়ে কোনো একটা প্ল্যান করা যায়, অর্থাৎ এমন কিছু হলো যে শিক্ষার্থীরা তার ক্যাম্পাসেই সাইক্লিং করতে পারে। হয়তো এখনো আমাদের দেশে সাইক্লিং করার মতো রাস্তাটা ওইভাবে নেই, তারপরে প্রচুর মানুষ সাইক্লিং করছে তার প্রয়োজনে। তো এইভাবে উৎসাহটা যদি ইউনিভার্সিটি থেকে দেওয়া যায় যে তোমরাও সাইক্লিং করো, একটা ব্যক্তিগত গাড়ি, তুমি যখন আরেকটু বড় হবে, একটা পজিশনে যাবা, একটা ব্যক্তিগত গাড়ি নিবা, কিন্তু তার চাইতে একটা সাইকেল অনেক বেশি উপকারী, শারীরিক ভাবে, মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং পরিবেশগত ভাবে। তো সেই প্র্যাকটিসটা যদি ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা পায়, এটা মনে হয় অনেক বেশি তার মাথায় যাবে, এবং সেইটাকে প্র্যাকটিস করার একটা চিন্তা করবে ভবিষ্যতে। স্যার অনেক ধন্যবাদ, আপনার কাছে এই রিকোয়েস্ট গুলো রাখছি আমি। হয়তো ভবিষ্যতে স্যারের সাথে আমাদের আবার কথা হবে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। এই পর্যায়ে আমি আসলে আমাদের এই প্রত্যেকটা কথাকে সামারাইজ করার জন্য অনুরোধ করব আমাদের ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি আপুকে। কারণ ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট 1998 সাল থেকে জনস্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে কাজ করছে। যদিও তামাক নিয়ন্ত্রণ নিয়ে তারা কাজটা শুরু করেছে, তামাক কিন্তু একটি বড় কম্পোনেন্ট স্বাস্থ্যকে ক্ষতির দিকে নিয়ে যায়। তো সেই জায়গাটা থেকে চিন্তা করে পাবলিক হেলথ নিয়ে দীর্ঘদিন যাবৎ ডাব্লিউবি ট্রাস্ট কাজ করছে, এবং আপু আমাদের সাথে আছেন। তো আমাদের কার্যক্রম এবং আজকের এই আলোচনাগুলোকে সামারাইজ করবেন আমাদের আপু। জি আপু। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্জিদা। আসলে হলো শেষ বক্তব্য, তার আসলে হলো বলার ওরকম কিছু থাকে না। সঞ্জিদা আমাকে একটা দায়িত্ব দিয়েছে সামারাইজ করার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে সেটা না, এখানে আমাদের যে বিজ্ঞ আলোচক, আমি বলবো যে আমাদের বর্তমান প্রজন্ম যারা আলোচনা করেছেন আর আমাদের সম্মানিত স্যার যেই পয়েন্ট গুলোকে ফোকাস করেছেন, এটা আসলে হলো আমরা প্রতিদিনই এই ইস্যুগুলো নিয়ে কিন্তু কথা বলছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিজ থেকে যদি পরিবর্তন আমরা না হই বা না করি, তাহলে এই সমস্যাগুলো কিন্তু আসলে স্যার থেকেই যাবে। স্যার কিন্তু বারবার অনেকগুলো ইনিশিয়েটিভের কথা বলছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন, যেহেতু উনি পাবলিক হেলথ এক্সপার্ট, সেই জায়গা থেকে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আসলে আমাদের ভাবনাগুলো কিরকম হওয়া উচিত, কিভাবে আমাদের ফোকাস দেওয়া উচিত, বা কিভাবে আমাদের এই যে জলবায়ু যে বিপর্যয় ঘটছে, এটা ম্যানমেড যেটা আছে সেটা এবং প্রাকৃতিক ভাবে যেটা হচ্ছে সেটাকেও কিভাবে আমরা দেখছি এবং এটার গুরুত্বটা আমরা কিভাবে নিচ্ছি, সেই জায়গাগুলোতে ফোকাস করেছেন। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু সবাইকে ধন্যবাদ দেই, তারপর আমার কথা বলছি, যেটা হলো মাশরাফি সুলতানা শিমু, শিক্ষার্থী, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস; মোহাম্মদ ইসমাইল, শিক্ষার্থী, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; এশা সঞ্জিদা, শিক্ষার্থী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; জুবাইর বিন হোসেন, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। সবাই সবার জায়গা থেকে কিন্তু প্রেক্ষাপটটাকে কিন্তু তুলে ধরেছেন। তাপদাহ হলো আমাদের আজকের যে অনুভূতি বা আজকে যে আমরা ফিল করছি, এটা আসলে একটা আমাদের জন্য একটা ক্রাইসিস। আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের ক্রাইসিস গুলো কিন্তু নতুন নতুন করে আসছে এবং হলো সেগুলো কিন্তু আমরা ফেস করছি, কিন্তু আজ মনে হচ্ছে যে এটাকে নিয়ে আলোচনা করা প্রয়োজন।
আর সেই প্রয়োজনের তাগিদেই কিন্তু আমাদের জীবনাচার, আমাদের যে বৈশ্বিক যেই পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোকে আসলে হলো বেশি করে আমাদের মাথায় রাখা, এবং গ্রিন হাউস এমিশনস আমাদের যে কিভাবে আমরা এফেক্টেড হচ্ছে সেটা, এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের ক্ষতিগুলা কিন্তু আমাদের বাড়ছে। একটা ম্যানমেড এবং একটা হলো প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে, দুইটা সমন্বয়ে কিন্তু এটা আমাদের কাছে বেশি দ্রুত কিন্তু আমরা সেই সাফারার হচ্ছি, এবং হলো আমাদের এই ক্রাইসিস গুলো বেশি চলে আসছে। স্যারের একটা জায়গাতে আমি একটা কথা বলতে চাচ্ছি, স্যার যে জায়গাটা বলছিলেন যে শহর বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশনের যে কথাটা, স্যার এই কথাটা আমরা সবসময় বলছি যে একটা শহরে আমরা ঢাকা শহরে প্রায় 2 থেকে 3 কোটি মানুষ বসবাস করছি, সেখানে একটা মানুষের জন্য তার বাসনের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, তার নিরাপত্তা, তার ইলেকট্রিসিটি সহ আদার্স অনেক কিছু কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। তো একটা শহরে যখন এত বেশি মানুষ থাকে সেখানে কিন্তু ওপেন স্পেস কিন্তু আমাদের কমে আসছে। গ্রিন স্পেস যেখানে থাকার কথা ছিল যে সর্বনিম্ন আমার কাছে মনে হচ্ছে 15 থেকে 30% বা 25%, সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু নাই। পানির যেই জায়গাটা আছে সেই জায়গাতেও কিন্তু আমরা কমে আসছি। শুধু কংক্রিটের উন্নয়ন শব্দটা এমন ভাবে আমরা ব্যবহার করেছি লাস্ট কত বছর যাবত, যেটা হচ্ছে আমাদেরকে কিন্তু বিপদের সম্মুখীন কিন্তু করছে। আজ আমরা হিট নিয়ে কথা বলছি, হিট স্ট্রোক হচ্ছে, হিট জনিত বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। এই যে ক্রাইসিস গুলা, এগুলো আসলে অনুধাবন কিভাবে করছে, এটার মেজার কিভাবে নিচ্ছে আমরা কিন্তু সেটা কিন্তু দেখছি না। স্যার একটা কথা কিন্তু বারবার বলছিলেন যে টেম্পারেচারের মাত্রাটা কিরকম হচ্ছে, যেটা বলছিলেন যে হিউমিডিটি এবং হলো আপনার আমাদের হিটের যে টেম্পারেচার সেটার মধ্যে যে পার্থক্যটা, আসলে কিন্তু আমরা এইভাবে দেখছি না। আমরা প্রতিদিনই দেখছি হিট টেম্পারেচার কি এবং ফিল কি করছি এবং কি টেম্পারেচার আছে, এই দুটাকে শুধু কম্পেয়ার করছি। আসলে হলো যে এইগুলা নিয়ে আরো বেশি সোশ্যাল মিডিয়া বা আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া আছে বা নিউজ মিডিয়া আছে, এগুলাতে আরো বেশি প্রচার করা উচিত। মানুষের লাইফস্টাইল উন্নয়নের যে কথা আছে সেই জায়গা থেকে আমাদের বের হতে হবে। ইট, বালি, সিমেন্ট, কংক্রিটের শহর না, আমরা চাই মানবিক শহর। শুধু মানুষ থাকবে না, সেখানে পশু পাখি, সৃষ্টিকর্তা সকল কিছুকে নিয়েই কিন্তু আমাদের জীবন। আমি আজ যেখানে বসে আছি বা যেই কথা বলছি, সবকিছুর পেছনে কিন্তু আমার পাশে যা কিছু আছে, গাছপালা, নদী নালা, আমার পশু পাখি, কীট পতঙ্গ, সকল কিছুর কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে। ইকোসিস্টেমটাকে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। বায়োডাইভার্সিটিকে মাথায় রেখে কিন্তু আমাদের নগর উন্নয়ন করতে হবে। আর পাবলিক হেলথের বিকল্প কোনো কিছু নাই। আমি যদি সুস্থ না থাকি, আমার পরিবেশ যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু আমি সুস্থ না। যতই আমি এসিতে চড়ি, যতই আমি সবকিছু আমি আমার ফ্যাসিলিটিস গুলো আমি শুধু নিজের মতো করে এনশিওর করি, সেটা কিন্তু হবে না। আমার আশেপাশকে নিয়েই কিন্তু আমার পরিবেশ, আমার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং হলো আমার ভালো থাকা, হ্যাপিনেস এর গুরুত্ব কিন্তু অবকাঠামো দিয়ে হবে না। এটা আমার কাছে মনে হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে এই মেসেজ গুলো আমাদেরকে দিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পলিসি জায়গাটাতে, সেখানে শুধু এককভাবে পলিসি তৈরি না করে যাদের জন্য এই শহর তৈরি, যাদের জন্য এত কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই মানুষগুলোকে সাথে সম্পৃক্ত করে নগর পরিকল্পনা গ্রহণ করা উচিত। কারণ শুধু আমার বিলাসী জীবন যাপনই কিন্তু আমার লাইফস্টাইল হতে পারে না। আমার লাইফস্টাইলের মধ্যে আমার থাকবে আমার হাঁটার অবস্থা, আমার ফুটপাতের ভালো অবস্থা, আমি সেখানে হেঁটে যাতায়াত করবো স্বল্প দূরত্বে, এবং হলো আমার কমিউনিটিটা এমন থাকবে যে 15 মিনিট ডিস্টেন্সে যেন আমার সারাউন্ডিং এর সবকিছু আমি পেতে পারি, তাহলে সেখানে দূষণের মাত্রা কমে আসবে। আর জ্বালানি সংকট যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের পলিসি মেকাররা যারা আছেন তারা এই বিষয়টাকে বিবেচনা করবেন। আমরা যারা কাজ করছি, যারা আমাদের স্টুডেন্ট আছেন, যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন, তারাও এই ভয়েসটা রেজ করবেন যে আমাদের গণপরিবহনের চাহিদা মেটানো খুবই প্রয়োজন। গণপরিবহনের মান উন্নয়ন এবং পাবলিক বাসকে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, সেটা কিন্তু এখনকার কিন্তু যে বর্তমান জ্বালানি সংকট যে জায়গায় আসছে সেখানে বিবেচনা করার বিষয়। আমরা ডব্লিউটাস দীর্ঘ অনেক বছর যাবত এই ইস্যুগুলো নিয়ে কাজ করছি। সঞ্জিতা বলছিলেন যে 98 থেকে আমাদের হাঁটি হাঁটি পা করে আমরা শিখছি, প্রতিদিনই বলছি, এবং এই জিনিসগুলো যে আমাদের জন্য দরকার। যারা আমরা ইনসেনটিভের কথা বলছি যে ইনসেনটিভ দেওয়া দরকার, কিন্তু যারা সাইকেল চালাচ্ছেন তারা কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউটর আমাদের এই পরিবেশ রক্ষা, আমাদের ফিজিক্যাল হেলথের কথা বলি, মেন্টাল হেলথের কথা বলি, অর্থনৈতিক যে জায়গা আছে সেই জায়গাকে কথা বলছি। কারণ
সে কিন্তু কোনো কার্বন এমিশন করছে না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় সে নিরাপদে, এবং তার একটা নেটওয়ার্কিং এবং হলো তার একটা আলাদা লেনের দাবি কিন্তু আমরা দীর্ঘদিন যাবত করে আসছিলাম। মানুষকে এনকারেজ করা, সারা বিশ্বে কিন্তু মানুষকে এনকারেজ করার জন্য কিন্তু নতুন নতুন কিন্তু ভালো ভালো টেকনিক গুলা কিন্তু অ্যাপ্লাই করছে, কিন্তু আমাদেরও আমরা চাই এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করা এবং আমাদের যেখানে কার্বন এমিশন কম হবে সেই জিনিসগুলাকে প্রমোট করার জন্য। যেমন আমার সড়ক কেন্দ্রিক আমরা চিন্তা করছি, শুধু হলো সড়ক উন্নয়ন, বাস থাকবে, অতিরিক্ত বাসের ব্যবস্থা থাকবে, মেনটেনেন্স থাকবে, এগুলো কিন্তু রাষ্ট্রের ব্যয় কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেখানে আমরা যদি ট্রেনের ব্যবস্থার কথা বলি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক মানুষ যাবে, এটা পরিবেশ সম্মত এবং হলো সাশ্রয়ী। আমাদের নদী পথের কথা বলছি, আমাদের নদী পথের ব্যবস্থাটা যদি আরো উন্নত করা যায়, নিরাপদ করা যায়, তাহলে কিন্তু মানুষ যেন ওই পথেই যেন মানুষ যাতায়াত করতে, তাহলে সড়কের উপরে চাপ কমবে এবং তাদের কিন্তু এই যে আমরা এত দুর্ঘটনা বলছি, এত ধরনের সমস্যার কথা বলছি, সেগুলো কিন্তু অনেকাংশে কমে আসবে। আর সবচেয়ে বড় কথা হলো পরিকল্পিত ভাবে যদি আমাদের নগর পরিকল্পনা করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের নগরটা বাসযোগ্য এবং মানবিক একটা শহর বলে আমরা মনে করব। আর সেখানে শুধু হলো পরিকল্পনা করতে গেলে শুধু পরিকল্পনাবিদ না, সেখানে আমার থাকতে হবে হলো যে প্ল্যানার থাকতে হবে, স্থপতি থাকতে হবে, আমাদের খাদ্যের সাথে যারা রিলেটেড, পরিবেশের সাথে যারা রিলেটেড, এবং আমাদের স্থানীয় সরকার সহ জলবায়ু বিপর্যয় নিয়ে যারা কাজ করছেন, তারা সকলে সমন্বিত ভাবে যেন সেখানে একসাথে বসে এক টেবিলে বসে সেখানে কাজ করে, সেটা হবে সমন্বিত একটা উদ্যোগ। সেই উদ্যোগের কারণে আসলে মানুষের জন্যই তো হলো রাষ্ট্র সকল পরিকল্পনা করছেন, কিন্তু মানুষ যদি সেখান থেকে যদি উপকার না পায়, তাহলে এই পরিকল্পনাটা কিন্তু সেরকম গ্রহণযোগ্য হবে না, ফলপ্রসূ হবে না। আর যেটা বলছিলাম যে অবকাঠামো তৈরির ক্ষেত্রে আমরা এখন পাশ্চাত্যের ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা আমাদের থাই গ্লাস নির্ভর আমাদের অবকাঠামো তৈরি করছি। সেখানে কোনো বাতাস ঢুকছে না, সেখানে কোনো প্রাকৃতিক আলো ঢুকছে না। আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য কিন্তু অনেক বেশি কিন্তু উনি দানশীল, উনি আমরা সেটাকে রিসিভ করতে পারছি না, আমরা নিজেরা কৃত্রিমতার দিকে কিন্তু আমরা বেশি ঝুঁকে যাচ্ছি। আগের দিনে কিন্তু বাড়িঘর অবকাঠামো তৈরি হতো, ওপেন স্পেস কে রাখা হতো, গুরুত্ব দেওয়া হতো, জলাধারকে গুরুত্ব দেওয়া হতো। এখন কিন্তু আমরা সেটাকে ভরাট করছি। আমরা কিন্তু প্রতিনিয়ত যে ক্রাইসিস গুলো ফেস করছি, এগুলো কিন্তু আমাদের তৈরি, আমরা নিজেরা কিন্তু সেইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর আমরা বলছি যে স্যার কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে আল্লাহর কাছে হলো যে কিছু সমাধান চাই যে বাঁচানোর জন্য, কিন্তু উনি বাঁচানোর না, উনি আমাদেরকে সবকিছু দিয়েছেন, আমরা সেটা যদি রক্ষণাবেক্ষণ না করি, সেটাকে যদি প্রপার ম্যানেজমেন্টের মধ্যে যদি না রাখতে পারি, তাহলে এই ক্রাইসিস গুলো তো আমরা ফেস করবোই। শুধু আমাদের এই প্রজন্ম না, আমার কাছে এখানকার আজকে যে আলোচক হিসেবে যারা আমাদের বর্তমান প্রজন্ম ছিলেন এবং আমরা যারা কথা বলছি স্যার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে স্যার একটা কথা বলছেন যে আমাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে একটা ফ্রেমিং এর মধ্যে, সেখানে সবুজায়ন থাকছে না, সেখানে আমাদের স্টুডেন্টদের কথা ভাবছি না। স্যারকে একটু বলতে চাচ্ছি, সেটা হলো আমরা হাঁটা নিয়ে কাজ করছি, ওপেন স্পেস নিয়ে কাজ করছি, নিরাপদ খাবারের কথা বলছিলাম যে নিরাপদ খাবার এত বেশি মানুষের চাহিদা, আমাদের আসলে কেন আমাদের রেশনিং টাইপের খাবার হবে না, আমরা কেন সবকিছু বেশি বেশি করে নিতে হবে? আমরা সবার কথা চিন্তা করি, ভালো মানের খাবার, নিরাপদ খাবার উৎপাদনে কেন আমরা আগ্রহী করছি না? আমরা সবকিছু হলো আজ পেস্টিসাইড ইউজ করেই আমরা অতিরিক্ত খাবার করছি। সেখানে আমার কৃষকের স্বাস্থ্যের ঝুঁকি আছে, আমাদের মাটি নষ্ট হচ্ছে, আমাদের পানি দূষণ হচ্ছে, আমাদের জলবায়ুর উপরে সেটা প্রভাব পড়ছে। তো আমাদের আসলে এই যে সাইকেল, এইগুলাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, আরো বেশি বেশি করে কথা বলতে হবে। সেই সাথে হলো আমাদের শিশুদেরকে, সঞ্জিত একটা কথা বলছিলেন যে স্কুলে একটু গ্রিনারি, এটা হলো যতটুকু স্পেস, অল্প একটু স্পেসই থাকুক, সেখানে আমাদের মাইক্রো গ্রিনিং যে কার্যক্রমটা সেখানে আমরা করতে পারি। আমাদের সন্তানরা যেন জানে যে কৃষিটা কি, আমরা যে খাচ্ছি, আমাদের সন্তানরা অনেকেই জানে সুপার শপে সবকিছু পাওয়া যায়, সুপার শপে আসে কোথা থেকে, সেই জিনিসটাকে তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং কৃষকের প্রতি যে তাদের রেসপেক্ট, সেই রেসপেক্টটাকে তুলে ধরতে হবে। কারণ এই কৃষক যদি আমরা যদি বলি যে এক সপ্তাহের খাবার সে আমাদের শহরে পাঠাবে না, তাহলে কিন্তু আমরা কিন্তু টাকা খেয়ে বাঁচতে পারবো না। আমাদের সন্তানদেরকে সেই জিনিসটাকে অনুধাবন করার যে জায়গাটা, সেটাকে আমাদের দিতে হবে এবং হলো এসি নির্ভরতা কমানোর যে জায়গাটা, সেটাতে আমাদের কাজ করতে হবে। প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক আলো, সেটাকে আমাদেরকে রিসিভ করার যে মেন্টালিটি, সেটাকে ডেভেলপ করতে হবে। আমাদের পোশাক পরিচ্ছদও কিন্তু আমাদের সেটা হবে। এখন আমি যদি আহ মানে হাই কি বলবো, যেটা হলো যে সুটের কথাই বলবো, একদম সুন্দর ওয়েল ডেকোরেটেড হয়ে আমি অফিসে যাচ্ছি, তখন আমার কিন্তু নির্ভরতা, এখানে বাইরে এত হিট, আমি সেটাকে অ্যাবজর্ব করতে পারছি না, আমার জন্য এসি প্রয়োজন হচ্ছে। কিন্তু আমি যদি সাদামাটা
ডিসেন্ট ওয়েতে যদি আমি অফিসে যাই, আমার কর্মস্থলে যাই, আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার সেই জিনিসটার প্রতি কিন্তু চাহিদা কম থাকছে। সেই সাথে আমাদের খাদ্যের অভ্যাস, যেটা আমাদের সিজন অনুযায়ী কিন্তু আমরা যদি যে খাদ্যাভ্যাস গুলো আছে সেগুলো যদি আমরা প্রমোট করতে পারি, কারণ আমরা ফাস্ট ফুড টাইপের যত খাবার খাবো তত বেশি আমার শরীর হিট হবে এবং আমাকে তখন সে ঠান্ডা জন্য আহ্বান জানাবে। সেই ঠান্ডাকে যখন আমি আমার শরীরকে করতে যাব, তখন আমাকে নির্ভর করতে হবে এসি কে। সেই এসি কিন্তু আমাকে ঠান্ডা করছে, সে কিন্তু আমার আশেপাশের যে পরিবেশটা আছে সেটাকে কিন্তু সে দূষণ করছে। তাহলে আমাদেরকে আগে থেকে বুঝতে হবে আমরা কিভাবে দূষণের সাথে সম্পৃক্ত হচ্ছি, বা আমার কারণে দূষণ হচ্ছে, আমার জীবন আচরণের কারণে দূষণ হচ্ছে। আমার সেই অধিকার নাই যে আমার ভালো থাকার সাথে অন্যের কষ্ট পাওয়া। সেই জায়গাতে যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে যে আমাদের অনেকাংশে আমরা ডেভেলপ হবে। এটা একদিনের আলোচনা না, এই হিট ওয়েভ নিয়ে আমরা কথা বলছি বা তাপমাত্রা নিয়ে কথা বলছি, পাবলিক হেলথ নিয়ে কথা বলছি, এটা সকল সময়ের কথা, প্রতিদিনের কথা। আমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। এই পরিকল্পনা যেন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে করি, পারিবারিক পর্যায়ে করি এবং সামাজিক পর্যায়ে যেন করি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আপনার ভিডিও দেখা না গেলেও কি হবে, আপনার কথা অনেক আমাদের জন্য মূল্যবান। আমরা চাই আরো সামনাসামনি আমরা কিছু কথা বলি, যেটা আমাদের সকলের জন্য মঙ্গল বার্তা নিয়ে আসবে এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে। আমি আমার এই শিক্ষার্থী ভাই বোনরা প্রত্যেকে পয়েন্ট অফ ভিউ খুবই চমৎকার ছিল। আমরা চাই আরো বেশি স্টুডেন্ট এই কাজের সাথে সম্পৃক্ত হবে, এইভাবে কথা বলবে। আমাদের ক্লাব তৈরি হবে, পাড়ায় পাড়ায় ক্লাব তৈরি হবে, সেখানে ভালো কথার চর্চা হবে, ভালো থাকার চর্চা হবে, সকল মানুষকে নিয়ে চিন্তা করবে, যেখানে হলো শিশু থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ব্যক্তির সমন্বয়ে একটা আমাদের মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র তৈরি হবে। সে প্রত্যাশা রাখছি। সেখানে যেন আমরা সবাই সম্মিলিতভাবে কন্ট্রিবিউশন করতে পারি। শুধু রাষ্ট্রের একার পক্ষে সকল কাজ করা সম্ভব না। আমরা চাই আমাদের সকলের কন্ট্রিবিউশনের মাধ্যমে একটা মানবিক রাষ্ট্র তৈরি হবে, সেখানে যেন সকল ধরনের মানুষের সুযোগ সুবিধা এনশিওর হয়। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার সহ এখানে আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং সেই সাথে আমরা যারা শুনছি বাইরে থেকে তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর করে যথার্থই বলেছেন যে আমাদের জায়গা থেকে আমাদেরকে উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। স্যারও বারবার বলছিলেন যে আমরা আল্লাহর কাছে বলছি, কিন্তু আল্লাহ তো আমাদেরকে সবকিছু দিয়ে দিয়েছে, ধ্বংস করছি আমরা। তো সেই জায়গাটা থেকে আমাদের যে আচরণের পরিবর্তন, সেটা আনা অত্যন্ত জরুরি। আমরা আজকে আমাদের এই আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকেই কমেন্টস করেছেন, আমাদের সাথে থেকেছেন, কমেন্টস গুলো পড়তে পারছি না সময়ের জন্য। অনেক ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাথে এই পুরোটা সময় জুড়ে ছিলেন। সবশেষে বলতে চাই, তাপদাহ কেবলই এখন আর আবহাওয়া জনিত কোনো ঘটনা নয়, এটি সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত চ্যালেঞ্জ। সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে এর প্রভাব হয়তো আরো ভয়াবহ হতে পারে। তাই একটি সহনশীল ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের সবাইকে একযোগে কাজ করতে হবে। আশা করি সবার সাথে আবার দেখা হবে এরকম কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম ধন্যবাদ, আসসালাম। অনেক অনেক ধন্যবাদ।